বিসমিল্লাহির রহমানির রাহিম। মহান বিজয় দিবস উপলক্ষে নবদ্বীপ টিভি ও সাপ্তাহিক নবদ্বীপ নিউজ আয়োজিত আজকের এই ভার্চুয়াল আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি প্রথমে রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি। আজকে যারা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, সত্যি আমি সৌভাগ্যবান। তাদের যে চারজন আমাদের অতিথি হিসাবে আজকের এই আলোচনায় ভার্চুয়াল আলোচনা সভায় অংশগ্রহণ করছেন, তারা স্ব ক্ষেত্রে নিজের কৃতিত্ব বজায় রেখে এবং এই প্রবাস জীবন কানাডাতে তারা অনেক কৃতিত্বের অংশীদার এবং তারা তাদের মূল্যবান যে সময় আমাদেরকে দিয়েছেন, সেজন্য নবদ্বীপ পরিবারের পক্ষ থেকে তাদেরকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আমি প্রথমে আসি আজকে যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রথমে আমাদের মোহাম্মদ রেজাউর রহমান, তিনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এবং তিনি একজন এই বাংলাদেশ কমিউনিটির সুপরিচিত মুখ। আমি তার সার্বিক পরিচয় দেওয়ার দুঃসাহস করি না। তিনি অনেক সংগঠনের সাথে জড়িত এবং তিনি সংগঠনকে প্রতিষ্ঠিত করেছেন। সেই ব্যক্তি মোহাম্মদ রেজাউর রহমান। উপস্থিত আছেন আমাদের আরেকজন, তিনিও দীর্ঘদিন যাবৎ এই কানাডাতে এবং এই কমিউনিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত, যারা আলম মোরান সাহেব। তিনি একজন ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত এবং খুব পরিচিত। আরেকজন যিনি আছেন তিনি হলো আমাদের নওশাদ আলী ভাই, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতি এবং বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন স্পিচ, এবং তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। নওশাদ আলী, তিনিও অনেক তার নিজস্ব কর্মকাণ্ডে তিনি অনেক সক্রিয়তা রেখেছেন এই কমিউনিটির জন্য। আরেকজন আমাদের যিনি খোরশেদ খান, তিনি রোটারির সাথে জড়িত এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত এবং তিনিও বিভিন্নভাবে এবং এই কমিউনিটির জন্য সেবা দিয়ে যাচ্ছেন এবং চেষ্টা করছেন এই কমিউনিটি যাতে কিভাবে ডেভেলপ করা যায় সেদিকেও চিন্তা ভাবনা করছেন। তো সত্যি আমরা সৌভাগ্যবান আজকের এই অনুষ্ঠান। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না এবং আলোচনা ফিরে যেতে চাই। যে বিষয়টা আমাদের আজকের বিষয়, মহান বিজয় দিবস ও বাংলাদেশ শীর্ষক এই মহান বিজয় দিবসের আলোচনা। আমরা আজকে বাংলাদেশের বিজয় সম্বন্ধে আলোচনা করব এবং এই কমিউনিটির জন্য আমরা কি রেখে যেতে পারি এবং এই বিজয় দিবসটাকে আমাদের নতুন প্রজন্মের মাঝে কিভাবে তুলে ধরতে পারি এবং রেখে যেতে পারি। আমরা তো আর দীর্ঘদিন থাকবো না, আমাদের আগামী প্রজন্ম নেতৃত্ব গ্রহণ করবে, আমাদের আগামী পর্বতে এই কমিউনিটিকে গড়বে। অতএব এই কমিউনিটির স্বার্থে এবং এই নতুন প্রজন্মের স্বার্থে আমাদের একটা ইতিহাস তাদেরকে তুলে ধরতে হবে এবং আমরা কিভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিজয় দিবসকে পালন করি তাও তাদের মাঝে তুলে ধরতে হবে। আমি সর্বপ্রথম আলোচনা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব জনাব নওশাদ আলী। ধন্যবাদ ছোট ভাই মামুন, আমাকে এই আলোচনা অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য। ধন্যবাদ নবদ্বীপ সাপ্তাহিক পত্রিকা এবং নবদ্বীপ টিভিকে এবং আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই যারা নবদ্বীপ টিভিতে যারা দর্শক বৃন্দ আছেন। আসলে বছর ঘুরে আবার এসেছে বাংলার অহংকার বিজয়ের মাস ডিসেম্বর। হাজার বছরের ইতিহাসে বাঙালি তার আত্মপরিচয়, স্বাধীনতা ও স্বাধীন পতাকা পেয়েছিল যে মাসে, সেই মাসের নাম ডিসেম্বর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে চলমান যে মুজিব বর্ষ অনুষ্ঠিত হচ্ছে, তার মধ্যেই এবার এসেছে এই বিজয়ের মাস ডিসেম্বর। 2021 সালের 26শে মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জয়ন্তীকে সামনে রেখে এই বিজয়ের মাস বিশেষ গুরুত্ব বহন করে এনেছে বাঙালি জাতি। এই মাসেই বিশ্ব মানচিত্রে স্থান পায় লাল সবুজের রক্ত স্নাত স্বাধীন পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ঐতিহাসিক এই সন্ধিক্ষণে বসে আমি স্মরণ করছি মুক্তিযুদ্ধের সাথে সময়ে
যাদের জীবনের বিনিময়ে এসেছিল আমার একখণ্ড সবুজের পতাকা এবং রক্ত স্নাত বাংলাদেশ, সেই ৩০ লক্ষ শহীদদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি, যাদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছিল স্বাধীনতা, সেই ২ লক্ষ মা বোন। শ্রদ্ধা ভরে স্মরণ করছি মুক্তিযোদ্ধা যারা চলে গেছেন আমাদের ছেড়ে। শ্রদ্ধা পোষণ করছি মুক্তিযোদ্ধা যারা এখনো আমাদের মাঝে বেঁচে আছেন। এই আমার প্রারম্ভিক বক্তব্য। পরবর্তীতে আবার আমি সম্পৃক্ত হব। ধন্যবাদ নওশাদ আলী। এ পর্যায়ে আমি অনুরোধ করব জনাব খুরশেদ খানকে মহান বিজয় দিবস ও বাংলাদেশ শীর্ষক এই ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক নবদ্বীপ টিভির আজকে কর্তৃক আয়োজিত আজকের মহান বিজয় দিবস উপলক্ষে আজকের যে আলোচনা অনুষ্ঠান আমাদেরকে আমন্ত্রণ করার জন্য এবং একটা মহতী দিনকে আপনি বেছে নিয়ে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমাদেরকে। আমি আজকে স্মরণ করছি এই মহান স্বাধীনতা দিবসে যার অগ্রণী ভূমিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে, যার নেতৃত্বে, এবং আমি সাথে সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার ঘোষণার মাধ্যমে ছিল, এবং সাথে সাথে স্মরণ করছি সেক্টর কমান্ডার যারা আছেন তাদেরকে, এই দেশের আপামর জনসাধারণ যারা মুক্তিযুদ্ধে আর্থিকভাবে এবং ফিজিক্যালি সব দিক নিয়ে সহযোগিতা করেছেন। আপনার আজকের বিষয়ের সাথে আমার মনে হয় যেন একটু বলতে হয়, সেটা হচ্ছে আপনি প্রথমে বলেছেন যে আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের কানাডাতে যারা আছি আমরা তাদের বা আমাদের বিভিন্ন সংগঠনের সাথে কিভাবে জড়িত আছি, আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি, এই প্রসঙ্গে আলোচনা হয়তো পরে আসবে। আমি একটু সংক্ষেপে একটা বিষয় বর্ণনা করতে চাই। আসলে আপনার যে পয়েন্টটা উল্লেখ করেছেন এটা খুবই সময় উপযোগী। আমরা একটা জিনিস আমি শুরু থেকেই বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর এই ধরনের আলোচনা যখন যাই আমরা দেখি যে আজকের আলোচনাটা হচ্ছে কিন্তু বিজয় দিবস নিয়ে। আমরা কিন্তু আলোচনায় বিষয়বস্তু আসে না যে বিজয় দিবস উত্তর বাংলাদেশ অথবা বিজয় দিবস উত্তর বিভিন্ন সংগঠন লাইক আওয়ামী লীগের, বাংলাদেশ আওয়ামী লীগের খাওয়া পাওয়া অথবা কর্মকাণ্ড, অথবা স্বাধীনতা উত্তর বাংলাদেশে জাতীয়তাবাদী দলের ভূমিকা। এই আলোচনাগুলো কিন্তু থাকে না, বিষয়বস্তু থাকে বিজয় দিবস উপলক্ষে আলোচনা। এই যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু এবং সীমাবদ্ধতা থাকতে হবে বিজয় দিবসে যাদের কন্ট্রিবিউশন, বিজয় দিবসে যাদের অক্লান্ত পরিশ্রম তাদেরকে নিয়ে। কিন্তু আমরা কিন্তু ভুলে যাই, যখনই এই বিজয় দিবসে আলোচনা আসে তখন আমরা শুরু করি বিজয় দিবসের ভূমিকা না বলে আমরা চলে আসি বাইপাস করে আমাদের সাংগঠনিক কার্যক্রম। এই সাংগঠনিক কার্যক্রমে আলোচনা করতে গিয়ে তখন হয় কি, এই মহা মুক্তিযুদ্ধের মহা বীর সৈনিক যেমন ওসমানী আমরা হারিয়ে যাই, আমরা ওনার কথা ভুলে যাই। আমাদের যে সেক্টর কমান্ডার যারা আছেন তাদেরকে ভুলে যাই। যখন বিএনপি আলোচনা করবে চলে আসে তখন স্বাধীনতার কন্ট্রিবিউশন বাদ দিয়ে তখন চলে আসে শুধু জিয়াউর রহমানের কর্মকাণ্ড। আওয়ামী লীগ যখন আসে তখন ইভেন শেখ মুজিবুর রহমান সাহেবের ওনার কর্মকাণ্ড বাদ দিয়ে চলে আসে বর্তমান প্রজন্মের আওয়ামী লীগের যারা নেতা আছেন তাদের কর্মকাণ্ড। আমি এই জিনিসটা কেন যেন আমার মাথার ভিতরে সবসময় কেন আমরা
আমাদের বক্তারা আলোচনা করার সময় একটু ওই জায়গায় কনফাইন না থেকে বাইপাস করে চলে আসে। তো আমি এইটুকুই আমার জাস্ট অভিমত প্রকাশ করলাম, মাত্র পরবর্তী কেন বিভাজন এই বিষয়ে হয়তো কথা বলতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ খোরশেদ খান, আপনি সত্যি একটি ভালো মূল্যবান বিষয় তুলে এনেছেন, বিভাজন। আমরা আসবো পরবর্তী আলোচনায়। আমি প্রথমে প্রারম্ভিক বক্তব্য রাখার জন্য অনুরোধ করব জনাব আলমরাল সাহেবকে, এবং তাকে আমি অনুরোধ করব যে প্রথম প্রারম্ভিক বক্তব্য রাখার জন্য। পরবর্তীতে আমরা যে জন্য আপনাকে আজ উপস্থিত করেছি বা আমার ব্যক্তিগত ইন্টারেস্ট আপনাকে আনার জন্য, আমি কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে আপনি একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ থেকে কিভাবে স্টুডেন্টদেরকে এখানে আনা যায়, বা তাদের আমরা কেন বাংলাদেশ থেকে স্টুডেন্টদের কম আনতে পারবো, পার্শ্ববর্তী দেশগুলো আরো বেশি আনতেছে। এবং আজকে আলোচনার বিষয়বস্তুর সাথে এটা সম্পৃক্ত না থাকা সত্ত্বেও আমরা এই বিষয়টি আপনার কাছে জানতে যাব। তারপর আমি প্রথমে প্রারম্ভিক বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো জনাব আলমরাল সাহেবকে। ধন্যবাদ সবাইকে। বিজয় দিবস তো বিজয় দিবস বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কেন, পৃথিবীর যে কোনো দেশের বিজয় দিবস একটা ইম্পর্টেন্ট ডে, সেটাতে কোনো কেউ অস্বীকার করার কোনো কারণ নেই। বাংলাদেশের বিজয় দিবসের যে মূল মন্ত্র, সেটাকে সামনে নিয়ে আমরা কিভাবে আগাইতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য থাকা উচিত। 50 বছর আগের বিজয় দিবস সম্বন্ধে আমাদের যথেষ্ট, আমি রাজনৈতিক কোনো বক্তব্য বলতে পারি না, করতে পারি না, রাজনীতির সম্বন্ধে আমার খুব একটা ধারণা, তারপরও আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে আমি বলতে পারি। সেখান থেকে ধ্যান ধারণা নিয়ে আজকে 50 বছর পূর্বে আমরা বিজয় দিবসের পরে আমরা কিভাবে আরো নেক্সট স্টেপে আগাইতে পারি, আমাদের মূল লক্ষ্য কি হওয়া উচিত, সেগুলি সম্বন্ধে আমাদের ডিটেলস আলোচনা করা উচিত। ডেফিনেটলি বিজয় দিবসের সম্মান তো আছে, এটা আমাদের একটা গৌরবের বিষয়। সেখানে ডেফিনেটলি আমরা সবাইকে যারা কন্ট্রিবিউশন করেছেন তাদের জন্য আমাদের রেসপেক্ট অবশ্যই আছে। তার সাথে সাথে আমরা এই মূল্যবোধকে সামনে রেখে কিভাবে আগাইতে পারি, সেটা আমাদের মূল লক্ষ্য থাকা উচিত। বিচার বিশ্লেষণ করা আমার কাজ না, সেটা জনগণ যথেষ্ট সচেতন। 50 বছরের ইতিহাসে, বাংলার ইতিহাসে সবাই সব জানে, সব দেখেছেন। আর এখানে আমি মনে করি যেটা দেশের প্রশ্নে যারা দেশের সমালোচনাও করে, তারাও আমি মনে করি তারা দেশপ্রেমিক। আর দেশপ্রেমিক যদি তারা না হতো, তাহলে দেশ সম্বন্ধে তাদের আলোচনা আসতো না, হয়তো কোনো বাক্য কথা বলতো না। যেহেতু দেশকে তারা ভালোবাসে, আর সেই জন্যই তারা দেশ সম্বন্ধে উঁচু নিচের কথা বলতেই পারে। আমি সবাইকেই সম্মান করি এবং সমস্ত মতকেই আমি সম্মান করি। কিভাবে আমাদের নেক্সট স্টেপে আমরা আগাইতে পারবো, সেই জন্য আমাদের চিন্তা করা উচিত। এবং এই মহান বিজয় দিবস আরো সুসংগঠিত ভাবে কিভাবে সমস্ত বাংলাদেশিরা আমরা উপভোগ করতে পারি, আমরা সেখান থেকে বেনিফিট পেতে পারি, এই জিনিসটি আমাদের মূল লক্ষ্য থাকা উচিত। ধন্যবাদ জনাব আলমরাল সাহেব। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখবো আমাদের সর্বজন শ্রদ্ধেয় মোহাম্মদ রেজাউর রহমানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি ছোট ভাই মামুনকে। ছোট ভাই বললে ঠিক হবে না, সে বয়সে ছোট হলেও কাজে অনেক বড়। টরন্টো শহরে এই আমাদের বাংলাদেশি অ্যাক্টিভিটিস কে সে এখানে উজ্জীবিত করে রেখেছে। আজকে আমি প্রথমেই স্মরণ করব 30 লক্ষ শহীদদেরকে। আমি স্মরণ করব 2 লক্ষ মা বোনের, যাদের ইজ্জতের বিনিময়ে এবং 30 লক্ষ শহীদ যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার মাস, এটা গৌরবের মাস, এটা সুখের মাস, এবং আমাদেরকে এই মাস আমাদেরকে উজ্জীবিত করে পুরা বছরের জন্য আমরা এই দিনে এসে আমরা অতীতের দিকে তাকাই ভবিষ্যৎকে আমরা কিভাবে দেখতে পারি, সেই সুযোগ আমাদেরকে দেয়। আজকে এই মাসে
আমরা প্রত্যেক বছরই আমরা এই বিজয়ের মাস আমরা উদযাপন করি, এবং আমাদের আগে বক্তারাও বলছেন যে উদযাপন করার একটা উদ্দেশ্য থাকতে হবে। আমরা যেই স্বাধীনতা, যে জন্য আমরা 30 লক্ষ শহীদ আমাদের 30 লক্ষ লোক আমাদের শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে, কিসের জন্য দিয়েছে? কিসের জন্য দিয়েছে? স্বাধীনতার জন্য। কি স্বাধীনতা? অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক স্বাধীনতার জন্য আমরা এই স্যাক্রিফাইস আমরা করেছি। আজকের এই মাসে আমরা যে স্যাক্রিফাইস করেছি, সেই স্যাক্রিফাইস যে জন্য করেছি তার কতটুকু আমরা পেয়েছি, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমালোচনার বিষয়। আজকে সমালোচনার বিষয় এইটা না যে কোন পার্টি, কোন দল বেশি কাজ করছে, কোন দল কম কাজ করছে, কে দেশের বিরোধী, কে দেশের পক্ষে, এইগুলা বিভক্ত করার সময় না। এখন 50 বছর পার হয়ে গেছে। 50 বছরের পরে আমরা আজকে আমাদের ভবিষ্যৎ কি, এবং ভবিষ্যতে আগাতে হলে পিছন দিকে না তাকায় ভবিষ্যতে আগানো যায় না। তাই যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে 50 বছরেও সমাধা হয় নাই, সেই সমাধা হচ্ছে যে সত্যিকার ভাবে যারা এই দেশের জন্য রক্ত দিয়েছে, যারা এই দেশের জন্য নিজের জীবনকে বলিদান করেছে, তাদেরকে আমরা কিভাবে সম্মান প্রদর্শন করতেছি। আজকের এই দিনে আমরা যদি জেনারেল এমএজি ওসমানী, সেক্টর কমান্ডার তাজউদ্দিন, নজরুল ইসলাম, মনসুর আলী, তুফাইল আহমেদ, আব্দুর রব, শাহজাহান সিরাজ, এই নূরে আলম সিদ্দিকী, যারা এই স্বাধীনতার সাথে জড়িত ছিল, যারা নিজেদের জীবন বাজি রেখে তারা এই দেশকে স্বাধীন করেছিল, তারা যুদ্ধ করেছে মাঠে, তারা যুদ্ধ করেছে শেখ মুজিব, যে আমাদের জাতির পিতা, ওনার নির্দেশ অনুসারে, কিন্তু যুদ্ধটা তারা করেছে। আজকের এই দিনে আমরা যদি সত্যিকারের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে চাই এবং তাদেরকে যদি ভুলে যাই, তাদেরকে যদি পিছনে ফেলে দেই, আমরা মনে হয় তাদের প্রতি আমরা ন্যায় বিচার করলাম না। আজকে মুক্তিযুদ্ধের কমান্ডার, চিফ কমান্ডার, যে তার নামই কখনো শোনা যায় না, সে কোথায়? 16 জন সেক্টর কমান্ডার যারা নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, তাদের নামও আমরা সবার নাম জানি না। তো এটা তো হলো একটা দিক, যে সত্যিকারের ইতিহাসটা আমাদের তোলা দরকার। 2 নম্বর জিনিস যেটা হচ্ছে যে আমরা যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, এই যে মুক্তির জন্য আমরা যুদ্ধ করেছি, সে কতটুকু আমরা পেয়েছি? আমাদের অনেক কিছু আমরা পেয়েছি, অনেক কিছু আমরা আগাতে পেরেছি। আজকে আমরা সেই যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি, সেই গণতন্ত্র আমরা কতটুকু আমাদের কাছে আছে আজকে? অর্থনৈতিক মুক্তি আমাদের হয়েছে, সামাজিক মুক্তি আমাদের কতটুকু হয়েছে, সেটা আজকে আমাদের বিচার করা উচিত। তবে আমি অন্য একটা দিকের দিকে আলাপ করব, যে আমি এখন আমাদের টরন্টো শহরে, পরে এখন আমি বলবো না, পরে যখন আসবো, আমাদের এই কানাডাতে আমরা কিভাবে আমাদের এই মুক্তিযুদ্ধের স্বপ্নকে আমরা আমাদের প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পারি, সেইটার ব্যাপারে আমরা চিন্তা করা উচিত। তো আমি এইটুকু বলেই আমার বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ মোহাম্মদ রাজাউর রহমান সাহেব, খুব সুন্দর বক্তব্য, সাবলীল ভাষায় বক্তব্য রাখলেন। প্রারম্ভিক বক্তব্যটা আমরা আমাদের 4 জন অতিথির কাছ থেকে শুনলাম। এবার আসবো দ্বিতীয় পর্যায়ে। আমরা যতটুকু পেরেছি বিজয় দিবস উপলক্ষে তারা চেষ্টা করেছে তুলে ধরার জন্য। আমরা এই পর্যায়ে আসবো যে প্রবাসে, আমরা যে কানাডাতে আছি, আমরা বাঙালি অধ্যুষিত এলাকায় বাস করি, এবং এখানে আমাদের একটা নিউ জেনারেশন তৈরি হয়ে গেছে অলরেডি, এবং এই নিউ জেনারেশনের জন্য এই বিজয়টাকে, বা স্বাধীনতার ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা রাজনৈতিক ঊর্ধ্বে উঠে কিভাবে তুলে ধরতে পারি, এই দিকটি আলোকপাত করার জন্য জনাব নওশাদ আলী সাহেবকে আমি অনুরোধ জানাবো। পাশাপাশি আমি আরেকটি প্রস্তাব করতে যাই, আজকে আমার জানি না, আমার হয়তো ভুলও হতে পারে, যে আমাদের এখানে শহীদ মিনার একটা মনুমেন্টাম তৈরি হয়েছে এবং তৈরি হওয়ার পথে আমরা যদি সেই শহীদ মিনারের সাথে যদি আমাদের একটা বিজয়ী স্তম্ভ করা যায়,
বা বিজয় দিবসকে স্মরণ রাখার জন্য যে বিজয় স্তম্ভ যদি তার সাথে রচিত করা যায়, এটা আমাদের নবদ্বীপ পরিবার পক্ষ থেকে প্রস্তাব রাখলাম, যে করতে হবে তা না, এটা আলোচনা সমালোচনা বা এটা দিক বেদিক আলোচনা আসবে। আমি পুরো দিকটা আলোচনার জন্য অনুরোধ করবো জনাব নওশাদ আলী সাহেবকে। ধন্যবাদ মামুন। আমি অন্যান্য আলোচকদের খুব জ্ঞান গর্ব আলোচনা শুনছিলাম। মামুন, আপনি যেটা বলছেন যে আমাদের বিজয় দিবসের থেকে আমাদের নতুন প্রজন্মকে আমরা কি আসলে বিজয় দিবসটা কি আমাদের, সেটাই যে আমাদের পাকিস্তানিদের যে অন্যায় অনাচার অত্যাচার এবং তাদের যে আমাদের প্রতি যে তাদের যে বিমাতা সুলভ আচরণ ছিল, সেখান থেকে আমরা বেরিয়ে আসার জন্য সাম্য, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, অসাম্প্রদায়িক চেতনায় আমরা বাঙালিরা আমরা এই 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। এখন স্বাধীন এই সার্বভৌম বাংলাদেশে আমাদের দেখতে হবে যে আজ আমরা সেই অসাম্প্রদায়িক চেতনা এবং সাম্য এবং ধর্ম নিরপেক্ষতা কতটুকু আমরা বজায় রাখতে পারছি। শুধু তাই নয়, যে আমরা যে আজ স্বাধীন একটি দেশের নাগরিক, আমরা যে পৃথিবীতে আজ লাল সবুজের পতাকা নিয়ে যে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছি, আমরা সেই সব দেশে আমাদের নতুন প্রজন্মকে দুইটা জিনিস আমাদের শিখাইতে হবে। একটা হলো তাদের যে মাতৃভাষা, তাদের যে বাঙালিত্ব, তাদের যে বাঙালিয়ানা, এবং যে দেশে তারা আছে কানাডিয়ান হিসেবে, দুটাই আজকে আমাদেরকে এই ব্যাপারে আমাদের গুরুত্ব দেওয়ার দরকার। এখন সামাজিক প্রেক্ষাপটে আমরা এখন কানাডায় আছি, যেটা মনে করেন যে বাংলাদেশের সবকিছুতেই আমরা হয়তো অংশগ্রহণ করতে পারি না, কিন্তু আমাদের মননে আমরা সবসময় আমাদের মননে সেগুলো ধারণ করি, এবং ধারণ করি বলেই ধরেন আজকে যে বিশ্বে যে এক মহামারীর আবির্ভাব, আমরা কি 2020 সালের জানুয়ারির আগে আমরা কেউ জানতাম যে আজ পৃথিবী থেকে আজ লক্ষ লক্ষ লোক এই সামান্য রোগ জীবাণুর কাছে পরাস্ত হবে? আমরা সেই মহামারীর তাণ্ডব লীলায় যখন সারা পৃথিবী এবং এই কানাডা লন্ডভন্ড হয়ে যাচ্ছে, তখনই তো উচিত এই আমরা যারা স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে গর্ব অনুভব করি, আমরা আমাদের যারা কমিউনিটি আছে, আমাদের যারা দেশের লোকজন আছে, তাদের জন্য তাদের পাশে দাঁড়ানো। এবং আমি মনে করি যে যাই বলুক, আমি নিজেও হয়তো অনেক সময় অনেকের সম্বন্ধে অনেক নেতিবাচক ধারণা পোষণ করতাম, কিন্তু এই কোভিড-19 করোনা ভাইরাসের সময় আমি বাঙালি কমিউনিটির যে ঐক্যতান দেখেছি তা রিয়েলি বিরল। আমি যে সমর্থন দেখেছি তা রিয়েলি বিরল। আপনারা জানেন যে চায়নার ওহানে যখন এই কোভিড শুরু হয়, তারপরে মার্চের প্রথম সপ্তাহে আমাদের কানাডাতে একজন করোনা রোগী ধরা পড়ে। মার্চের দ্বিতীয় সপ্তাহে সেই সংখ্যা 150-এ উন্নীত হয়। আমরা জানতে পারি যে এই করোনা থেকে পরিত্রাণের একমাত্র পথ হচ্ছে কোয়ারেন্টাইন অথবা আইসোলেশনে থাকা। তখনই আমরা কয়েক বন্ধু মিলে আমরা জানেন যে আমরা একটা সংগঠন তৈরি করি, সেটার নাম করোনা ভাইরাস কমিউনিটি সাপোর্ট এন্ড সার্ভিসেস, যে অর্গানাইজেশনে প্রায় গর্বের সাথে বলতে হয় 64 জন ভলান্টিয়ার, বিভিন্ন প্রফেশন, সাংবাদিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এমপিপি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমস্ত লোকরা মিল্টন থেকে অসহ পর্যন্ত আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমি মনে করি মানবিক কাজ, মানবিক গুণাবলী এবং সামাজিক গুণাবলী এবং পেশাগত পর্যায়ে, আমি যেমন, আপনি মামুন হয়তো জানেন, আমি বর্তমানে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশন কানাডার প্রেসিডেন্ট এবং
অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অন্টারিও, যেটার আমি একজন ডিরেক্টর, আমাদের রেজাউর রহমান ভাই হচ্ছেন ওদের প্রেসিডেন্ট। আমরা এই সমস্ত পেশাগত সংগঠনের মাধ্যমে যেটা আমরা চেষ্টা করছি, আমরা করোনার যে ভুক্তভোগী মানুষদের জন্য সাহায্য করারও চেষ্টা করেছি। করোনা ভাইরাস কমিউনিটি সাপোর্ট সার্ভিসে সিসিএসএস এর মাধ্যমে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, এখনো করে যাচ্ছি। আর আমরা বিভিন্ন সময় আমাদের এই পেশাগত সংগঠনের মাধ্যমে আমরা ওয়ান টু ওয়ান ট্রেনিং দেওয়া, রিজুমি ক্লিনিক করা, বিভিন্ন ধরনের প্রফেশনাল সেমিনার আয়োজন করা, এবং সেই আয়োজনের মাধ্যমে আমাদের নতুন প্রজন্মকে এডুকেটেড করে তোলা, আমরা এইভাবে চেষ্টা করছি। আর আপনি শুনলে অবাক হবেন যে গত 2 বছর আগে এখানে একটা প্রতিযোগিতা হয়েছিল, যে স্বাধীনতা দিবস উপলক্ষে টরন্টোতে একটা লেখা উপরে প্রতিযোগিতা হয়েছিল। এখন ডিপেন্ড করে আপনার উপরে, আপনার স্বাধীনতার বক্তব্য যদি আপনি আপনার প্রজন্মান্তরে যদি ছড়িয়ে দিতে চান, শুরু করতে হবে আপনার পরিবার। আমি আমার ছেলে তখন ক্লাস 8-এ পড়ে, আমি আমার ছেলেকে বললাম, তুমি স্বাধীনতা দিবস এবং বঙ্গবন্ধুর উপরে একটা লেখো। সে 14 পৃষ্ঠার একটা লেখা লেখলো, এবং সেই লেখাটা তার প্রথম স্থান অধিকার করেছে। এভাবেই পারি আমরা স্বাধীনতার যে অমূল্য বাণী, স্বাধীনতার যে ঐক্য, কিভাবে আমরা ঐক্য নিয়ে সামনে এগিয়ে যেতে পারি, কিভাবে আমরা সাম্য, অসাম্প্রদায়িক চেতনা এবং ধর্ম নিরপেক্ষতার মাধ্যমেও একটা দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই বক্তব্য, সেই স্লোগান আমাদের প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হলে আমাদের সবাই দলমত নির্বিশেষে এগিয়ে যেতে হবে বলে আমি মনে করি। ধন্যবাদ নওশাদ আলী সাহেব। আমি এ পর্যায়ে প্রারম্ভিক পর্যায়ে খুরশেদ খান যে কথাটি উল্লেখ করেছেন, আমাদের এখানে বিভাজনের যে বিষয়টা, তো আমরা যদি আমাদের এই শেষ বয়সে এসে বিভাজন রেখে যাই, বা আমাদের তরুণ প্রজন্ম বা আগামী প্রজন্ম তারা কিভাবে নিবে এটাকে, এবং আমাদের মধ্যে যদি বিভাজনই থাকে, তাদের মাঝে আমরা কিভাবে তুলে ধরবো আমাদের এই সত্যিকারের ইতিহাস বা আমাদের দেশ মাতৃকাকে কিভাবে তাদের কাছে তুলে ধরবো, এবং এই বিভাজনকে কিভাবে ঐক্য বা কিভাবে এক পতাকা তোলা আনা যায়, আমি এই পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ করবো জনাব খুরশেদ খান। ধন্যবাদ মামুন ভাই। আসলে আমার পূর্ববর্তী বক্তা আমাদের শ্রদ্ধাভাজন রাজা ভাই উনিও বলেছেন বিভক্তি সম্পর্কে, এটা আমরা সবাই জানি। আমরা আজকে এটাই আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমাদের ভিতরে। তো নতুন প্রজন্মের কাছে কিভাবে বিজয় দিবসকে স্বাধীনতাকে ধারণ করা যায়, সেটার একটা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে বিভাজন। আমি বিভাজন নিয়ে একটু বলার আগে একটা অতীতের একটা ইতিহাস একটু বলতে হয়। সত্যিকার অর্থে বিভাজন এত সহজে যাওয়ার কথা নয়, কারণ আপনারা যারা এখানে দুজনেই আছেন পলিটিশিয়ান, আমি কিন্তু পলিটিশিয়ান নয়। আপনারা যদি একটু দেখেন 1954 এর যে যুক্তফ্রন্টের ইলেকশনটা হলো, সেই ইলেকশনে কিন্তু সরওয়ার্দী সাহেব উনি ছিলেন আওয়ামী লীগের, এবং শেরে বাংলা ফজল হক উনি ছিলেন কৃষক শ্রমিক প্রজা পার্টি নামে। ওনারা এবং ওনাদের নেতৃত্বে 21 দফার ভিত্তিতে তখন যুক্তফ্রন্টের নির্বাচন, আর সেই নির্বাচনে কিন্তু 228টি, মানে আউট অফ 237 to 28 তারা সিট পায়। কি হলো তখন প্রাদেশিক পার্লামেন্টের নেতা ছিলেন শেরে বাংলা সাহেব। উনি করলেন কি, 54 এর 2 এপ্রিলে উনি ক্যাবিনেট গঠন করলেন 3 জন মিনিস্টার নিয়ে। সে 3 জনের ভিতরে কিন্তু ওনার পার্টি, এতে করে আওয়ামী লীগের কিন্তু একজনও ছিলেন না, কিন্তু নেতৃত্ব সাহেবের। এখন কি হলো, ওনার অনাস্থা প্রস্তাব শুরু করলো ওনার বিরুদ্ধে। উনি শেষ পর্যন্ত উনি কি করলেন, ওই সময় 3 জনের ভিতরে ওনার ভাগিনা সৈয়দ আজিজুল হক নামিয়াকে উনি করলেন মিনিস্টার এখানে। এতে করে স্বজন প্রীতির আখ্যা দেওয়া হলো, সবাই খেপে পড়লো। তারপরে বেশি দিন টিকতে পারলো না। 15 তারিখে উনি করলেন কি, আওয়ামী লীগের কয়েকজনকে আবার ইন্ডাক্ট করলেন ক্যাবিনেটে, এবং ওনার পক্ষে আবার অনাস্থা দেওয়া হলো।
তারপর ওনাকে বাদ দিয়ে এরপরে আওয়ামী লীগের আসলেন তাউর রহমান খান সাহেব। আর তাউর রহমান খান সাহেব যখন আসলেন তখন আবার শুরু হলো এখানে কন্দল। শেষ পরিণতি কি হলো? শেষ পরিণতি হলো আপনারা জানেন যে স্পিকার সাইদ আলী সাহেব উনি ওখানে উন্ডেড হলেন, মারা গেলেন। তো এই বিভাজন কিন্তু শুরু থেকে কিন্তু আমাদের দেশে আছে এবং এটা এত সহজে যাবেও না। আজকে দেখেন, যখনই আমি যে পূর্বের কথাটা বলেছিলাম সেটা হচ্ছে আমরা যখনই কোনো এই যে আজকে বিজয় দিবসে আলোচনা হচ্ছে, আপনি দেখবেন যখনই কোনো বিজয় দিবসে আলোচনা হয় তখন শ্রোতা যারা আছে, ফলোয়ার যারা আছে, তারা চিন্তা করে এখানে কি আমার আওয়ামী লীগের লোকজন আছেন, তাহলে আমি শুনবো। বিএনপি যারা আছেন ওনারা মনে করে যে এখানে কি বিএনপির আলোচক আছেন, তাহলে আমি শুনবো। এই যে বদ্ধ মূল ধারণা, এটা কিন্তু আজকে হয়নি, এটা অনেক আগে থেকে হয়ে গেছে। আমি কিছুদিন আগে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিজয় দিবস, গত বছর, আমি নাম বলছি না, চট্টগ্রামের কর্ণধার ওনার ছেলে আসবেন, উনি যখন শুরু করলেন বিজয় দিবসের আলোচনা, ওনার আলোচনার ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব নাই, ওনার স্বপ্ন নাই। ওনার আলোচনার ভিতরে বিভিন্ন ডকুমেন্টেশন গুলো উনি শো আপ করতেছেন যে ওনার পিতাই হচ্ছে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। এখন এইভাবে যদি আমরা আমাদের প্রজন্ম যদি শুনতে থাকে, তাহলে সত্যিকার অর্থে তো আসল বিজয় দিবসের মূল্যবাণী তাদের ভিতরে যাবে না। এই জন্যই হয়তো আজকে হচ্ছে না আমাদের, কারণ হচ্ছে আমরা যারা প্যারেন্টস আছি আমাদের ভিতরে এই পোলারাইজেশনটুকু রয়ে গেছে। আমাদেরও বিশ্বাস আমাদের নেক্সট প্রজন্ম যখন আসবে তারা এখানকার যেই গোড়া হচ্ছে এখানকার এনভায়রনমেন্টে, তাদের ভিতরে এই পোলারাইজেশন থাকবে না, হয়তো এটা দূর হয়ে যাবে। কিন্তু সত্যিকার এর জন্য দরকার একটা সঠিক ইতিহাস। এবং আমিও বিশ্বাস করি যে তারা যখন বিভিন্ন তাদের কিন্তু অ্যানালাইজিং ক্যাপাসিটি অনেক স্ট্রং। আমি যত মিথ্যা কথা বলি অথবা বানিয়ে কথা বলি, যত কিছু বলি তারা বুঝতে পারবে অ্যানালাইসিস করে। তো আমার দৃঢ় বিশ্বাস এটা এত সহজে আমাদের থেকে যাবে না। বিভাজনের রাজনীতি, বিভাজনের এনিমেটেড হিস্ট্রি, তো এটা নতুন প্রজন্ম তারা নিজেরাই আমার মনে হয় যেন দায়িত্ব নিয়ে তারাই এই বিষয়ের সঠিক ইতিহাস তাদের ভিতরে ধারণ করতে পারবে, এই বিষয়ে আমি খুবই আশাবাদী। আর এখন যেটা হচ্ছে আমাদের করণীয় কি? আমাদের করণীয় একটাই আছে, আমি যেটা মনে করি আমাদের যারা নতুন প্রজন্ম আছে তাদেরকে আমাদের বিভিন্ন কালচারাল ইনভলভ করা এবং এই ইনভলভমেন্টের মাধ্যমে তাদের আগ্রহ সৃষ্টি করা। এতে করে আমার মনে হয় বাংলাদেশ এবং বাংলাদেশ স্বাধীনতা দিবস তাদের ভিতরে ধারণা উজ্জীবিত হবে। ধন্যবাদ। সুন্দর ও সাবলীল বক্তব্য রাখলেন এবং বিভাজন নিয়ে তিনি ব্যাখ্যাও করলেন। এরপর যে আমরা আসবো জনাব আলম মুরাল সাহেবের কাছে। আমি তার পূর্বে তাকে বলবো যে জিনিসটা, সে বিষয়টা হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যম যে যেভাবে ব্যবহার করে তার রুচি এবং তার মূল্যবোধ তার সেটা ফুটে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন কিছু বয়োজ্যেষ্ঠ লোক কিছু লিখে, আমরা আমাদের বয়সে যারা আছে তারা চেষ্টা করি তাদের কাছ থেকে শিক্ষণীয়, এবং তারা যদি বিকৃত রুচির হয় বা বিকৃত মন মানসিকতা হয়, তারা বিভিন্ন ধরনের বাক্য লিখে এবং তাদের কাছ থেকে আমি মনে করি আমার কাছ থেকে যখন ঘৃণা আসে, আমার প্রজন্ম আরো বেশি ঘৃণা ভরে চিন্তা করে যে এই ধরনের একটা বয়োজ্যেষ্ঠ লোক কিভাবে এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে তার কুরুচি প্রকাশ করে। তো তার এই ভিন্নতর আলম মুরাল সাহেব আজকের আলোচনার বিষয় যেহেতু বাংলা বিজয় দিবস ও বাংলাদেশ শব্দটাও আছে, সেই জন্য তিনি গত কিছুদিন পূর্বে আমি আমার সচক্ষে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার মনের থেকে আকুতি বা তার অনুভূতি সৃষ্টি হয়েছে যে বাংলাদেশ থেকে স্টুডেন্ট যারা আসে আমরা তুলনামূলক কম আসে, অন্যান্য দেশ থেকে আরো ইজি উপায়ে আরো অনেক আসতেছে। তার মূল বিষয়টা আমি যদি বুঝতে চেষ্টা করি বা বুঝাতে চেষ্টা করি, সেই বিষয়টা তিনি তুলে ধরেছেন। আমি জনাব আলম মুরাল সাহেবকে অনুরোধ করব সেই বিষয়টা একটু আলোকপাত করার জন্য। ধন্যবাদ মামুন ভাই। প্রথমে যেই প্রশ্নটা আপনি অন্যান্য ভাইদের কাছে বলছিলেন, জিজ্ঞাসা করছিলেন যে এই নতুন প্রজন্ম কেন বাংলাদেশ সম্বন্ধে খুব ইন্টারেস্টেড না, এটার
বিষয়টা একটু গভীর ভাবে চিন্তা করা উচিত। প্রথম যে কারণটা, আমাদের যে যারা রাজনীতি করেন বা রাজনৈতিক আলোচনায় তারা খুবই যথেষ্ট এক্সপার্ট বলতে পারি, কারণ রাজনীতিকে বাংলাদেশে এটা অনেকে এটা ফান হিসাবে মনে করে, এটা প্রফেশন হিসাবে মনে করে, অনেকে এটা খুব এনজয় ফিল করে। আর এই দেশের যারা নেক্সট জেনারেশন আসছে এরা এই জন্যই পছন্দ করে না যে বাংলাদেশের রাজনীতিতে সাদাকে সাদা বলা হয় না, কালোকে কালো বলা হয় না। সে যেই রাজনীতি করুক, যে যেই দলের রাজনীতি সাপোর্ট করুক, এতে কোনো, আমার মনে হয় কোন রকম এই বাধার কোনো কারণ নেই। কিন্তু একটা জিনিস আমাদের যেই নেক্সট জেনারেশনের জন্য যে জিনিসটা আমার একটা নিজের থেকে আমি চিন্তা করি, সাদাকে সাদা বলা এবং কালোকে কালো বলার এই মানসিকতা আমাদের থাকতে হবে। এখন আরেক কথা হলো যে যে দল করি সেটা ছাড়া আমি অন্য কিছু বুঝবো না, এটা ঠিক না। এটাকে আমাদের আগে চিন্তা করতে হবে যে ব্যাপার রিয়েলিস্টিকলি এই দেশের লোক ছেলেগুলি এরা কিন্তু বেশি কথাও পছন্দ করে না। আপনি আধা ঘন্টা 1 ঘন্টা রাজনীতির কথা বলবেন, দে ডোন্ট কেয়ার। আপনি 10 মিনিট ইভেন এই দেশের যে চিঠিগুলি আপনি লিখেন, কারো কাছে যদি কোনো একটা চিঠি লিখেন বা ইমেলে করেন, 2-3 অক্ষরের ভিতরে শেষ করতে হবে, আদারওয়াইজ এই চিঠি গার্বেজ হয়ে যায়। কেউ পড়ার সেই ধৈর্য রাখে না। এই জন্য এই প্রজন্মকে যদি আপনি ইনফ্লুয়েন্স করতে হয় তাইলে ওই রকম সার্টেন থিংস দিয়ে তাদেরকে তাদের ভিতরে ঢুকাইতে হবে। আপনি গদ বাঁধা যে গল্প, সেই গল্প শোনার মতো তাদের সেই ধৈর্য নাই। সত্য কথা যেটা আমি ফিল করছি, অনেক সময় দেখছি আলাপ করার, দে জাস্ট গেট বোর্ড। তো বলে যে ইটস টু মাচ, একসঙ্গে টু মাচ দেওয়া হইতেছে, সেটা তারা পছন্দ করে। দিস ইজ ওয়ান থিং। সেকেন্ড থিং, বিজয়ের মাস একটা খুব আনন্দের মাস, ঠিক আছে, কিন্তু এই মাসটাকে ভিত্তি করে কি আমরা নেক্সট আগাবো না, না সেই পিছনের যে একই রেকর্ড কন্টিনিউ বাজবে, সেই বাজানো কিন্তু ম্যাক্সিমাম এই নিউ জেনারেশন পছন্দ করে না। যে হোয়াট ইউ ডুইং টুমরো, শো মি হোয়াট ইজ ইউর প্ল্যান। এই যে জিনিসগুলি বাস্তবমুখী চিন্তা ভাবনা, এইগুলি আমাদের সামনে আনতে হবে। সবাই জানে বাংলাদেশের ইতিহাস, আমাদের জেনারেশনের যে জেনারেশনে কে না জানে বাংলাদেশের বিজয় দিবস কি আসবে, কোথায় কি করছে, কন্ট্রিবিউশন কি করছে। এগুলো নতুন করে যদি বলার ঠিকই আছে, একটু স্মরণ করা, ডেফিনেটলি তাদেরকে রেসপেক্ট করার দরকারই আছে। কিন্তু সেম টাইম এটা যদি কন্টিনিউ লেংথি হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা যদি এই কন্টিনিউ কথাগুলি হয়, তাহলে বিরক্ত ফিল করে। এটা স্বাভাবিক, এটা অর্থ না যে তারা অসম্মান করে, কিন্তু কথার লেংথিতে তাদের বিরক্ত ফিল করে। এখন আসতেছি আপনাদের যে নেক্সট প্রশ্ন কথা, যে প্রশ্ন হলো যে বাংলাদেশের যে স্টুডেন্টরা কেন এখানে আসতে পারতেছে না, আর ক্যানাডিয়ান অন্যান্য দেশের লক্ষাধিক লোক এখানে চলে আসতেছে। এই জিনিসটা কিন্তু বেশ অনেকদিন যাবত হয়ে আসছে, প্রায় 5 বছর যাবত এরকম হচ্ছে। এখন দেখবেন আপনি কোনো চাকরি, আইটির চাকরি বলেন আর যে কোনো চাকরি বলেন, সেই চাকরিগুলির জন্য আপনি নতুন যারা এখানে ক্যানাডিয়ানরা আছে তারা চাকরি পাচ্ছে না। কারণ এই ইন্ডিয়া, চায়না, এদের থেকে যে ইয়াং জেনারেশন চলে আসছে, অল্প পয়সায় তারা সেই চাকরিগুলি ধরে নিচ্ছে, যার দরুন এখানকার মানে এক্সপিরিয়েন্স লোকগুলি তারা সেই চাকরিগুলি পাইতেছে না নতুন করে। এই জন্যই কিন্তু এই দেশের অনেক আপনার এখানকার যারা আগে ভালো ভালো চাকরি করতো তারা অনেকেই লে অফ হয়ে গেছে। এটা কারণ হলো লক্ষ লক্ষ লোক বাইরে থেকে স্টুডেন্ট আসতেছে। এখন সেই লক্ষ লক্ষ লোকের ভিতরে বাংলাদেশের কোনো নামগন্ধ নাই, হয়তো 1000, 2000, 4000 এরকম আসতে পারে। এইটি আপনার মোটামুটি চোখে পড়ে। আর তাদের এই সংখ্যায় তাদেরকে দেখা হইতেছে যে 1 লক্ষ 1.5 লক্ষ ইন্ডিয়ান আসতেছে, প্রায় 1 থেকে 1.5 লক্ষ প্রতি বছর। তাহলে বাংলাদেশের সমস্যাটা কোথায়? এই জিনিসটা কিন্তু বেশ কিছুদিন রিসার্চ করার পরে আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে সাগর ভাই এরকম আমাকে সেখানে প্রেজেন্ট করছি, আমি তুলে ধরার চেষ্টা করছি যে বাংলাদেশের জন্য যে সমস্যা হয়ে গেছে, অনেকেই অনেক ভাবে কথা বলে যে বাংলাদেশি স্টুডেন্টরা ভালো না, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সমস্যা, ওই সমস্যা, এইগুলি সমস্ত হইল আপনার পেট বানানো কথা। বাস্তবে যে জিনিসটা আসল জিনিসটা, সেই জিনিসটা আসলে খুঁজে বের করতে হবে। সেই জিনিসটাই খুঁজে বের করাই একটা রাস্তা করছিলাম, সেটা বের করছিলাম। এখানে একটা স্ট্রিম প্রোগ্রাম আছে, স্টুডেন্ট ডাইরেক্ট একটা স্ট্রিম প্রোগ্রামের ভিতরে কয়েকটা দেশ কিন্তু এখানে আছে, বাংলাদেশের নাম সেখানে নেই।
বাংলাদেশের নাম, ইন্ডিয়ান নাম আছে, চায়নার নাম আছে, অবাক হলো আপনার সেনেগালের নাম আছে, মরক্কোর নাম আছে, যে সকল লোকজন এখানে আছে কিনা সন্দেহ, তারপরে তাদের নাম সেখানে আছে, কিন্তু আমাদের নাম নাই। তখনই পাকিস্তানের নাম আছে, গত বছর কিন্তু পাকিস্তান সেটার ভিতরে ইনক্লুড হয়েছে। এখানে কিভাবে ঢোকা যায়, এই জন্যই আমি কিছু রোলিং করার চেষ্টা করছি, যোগাযোগ করার চেষ্টা করছি। বাংলাদেশ কমিউনিটি কিছু লোকও আমার সাথে বেশ যোগাযোগ করছে, এখন হয়তো নেক্সট একটা ভালো কিছু আশা করা যাচ্ছে। কিন্তু এই সঙ্গে আমি একটু এড করতে চাই, বাংলাদেশের ডেফিনেটলি বাই বর্ন বাংলাদেশি, বাংলাদেশের জন্য তো একটু মন কাঁদি, যতই এখানে থাকি 30-35 বছর যাবত আছি, ঠিক আছে, কিন্তু দেশের জন্য প্রান্ত কাঁদি। বাংলাদেশের যে জিনিসটা আমি আজকের সাথে এটার সাথে এড করতে চাই, আমি রাজনৈতিক জিনিসগুলি কিন্তু কম বুঝি, এই জন্য রাজনৈতিক স্টেপ গুলি আমি স্টেপ করে অন্য কাজে চলে আসতে চাচ্ছি। বাংলাদেশের যে আপনার এডুকেশন সিস্টেম, এটা কমপ্লিটলি আমি মনে করি চেঞ্জ করা দরকার। যেরকম চায়নাতে আপনি লক্ষ্য করবেন, কিছু বছর আগে চায়নায় কিন্তু 5 বছরের জন্য জেনারেল এডুকেশন, সমস্ত ইউনিভার্সিটি কলেজ কিন্তু কোনো জেনারেল এডুকেশন বন্ধ করে দিয়েছিল, এবং সেখানে অনলি টেকনিক্যাল আপনার স্কুলগুলি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শুধু টেকনোলজি শেখানো হয়েছে, সেটা থিওরিটিক্যালি এবং আপনার প্র্যাকটিক্যালি দুইটাই তাদেরকে শেখানো হয়েছে। সেখান থেকে কোনো আর্টস সায়েন্স এই ধরনের কোনো সাবজেক্ট ছিল না, শুধুমাত্র টেকনিক্যাল। সেই টেকনিক্যালের হওয়াতে আজকে দেখেন চায়নার যে বিপ্লব আসছে, তার ভিতরে কিন্তু হোমওয়ার্ক করা হয়েছে। বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা নেক্সট 5 বছরের জন্য কমপ্লিটলি জেনারেল পড়াশোনা বন্ধ করে দেওয়া উচিত। এবং এটার কারণ এই জন্যই বলি যে বাংলাদেশে এখন যদি টেকনিক্যাল আপনার যেইভাবে বাংলাদেশ ডেভেলপ হচ্ছে, ডে বাই ডে আপনার নানান দেশের থেকে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য আসতেছে, এই দেশে এখানে কিন্তু টেকনিক্যাল লোক দরকার আছে। ইভেন প্রবাসেও যে বাংলাদেশি মানুষগুলি আসতেছে, এইবার ম্যাক্সিমাম আসে কি আনস্কিল পিপল। আর বাংলাদেশে যদি টেকনোলজিতে পড়াশোনা করতো তাহলে স্কিল হিসাবে আসতো। ইভেন কানাডাতেও যদি অ্যাজ এ স্কিলড হিসাবে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন কোন ইউনিভার্সিটিতে, ম্যাক্সিমাম দেখা যাইতেছে বাংলাদেশ থেকে তারা আসতেছে কি মার্কেটিং, MBA, BBA, এই আনুষঙ্গিক, যারা এই সকল কোর্স করার জন্য এক কথায় প্রবলেম হয়ে পড়ে, চাকরি পাওয়ার জন্য সমস্যা হয়ে পড়ে। আর যদি কোনো টেকনিক্যাল দিয়ে সেখান থেকে আসতো বাংলাদেশে, এখানে এক কথা হলে তাদের খুব ইজিলি অ্যাক্সেস এখানে পেত, আরেক কথা হলে যে নেক্সট যে চাকরি পায় সেই জন্য তাদের সুযোগ। এই জিনিসটা বাংলাদেশ গভর্নমেন্ট, আমি জানি না যাবে কিনা, তবে দিস ইজ পার্সোনালি মাই ওপিনিয়ন, আমি মনে করি যে রিয়েলিস্টিক চিন্তা করা উচিত। রিয়েলিস্টিক চিন্তা করে যদি আপনারা দেশ আগাইতে চান তাইলে আগাবেন। আর রাজনীতি যারা রাজনীতি করে তারা তো করবেই, তাদের জন্য দিস ইজ দেয়ার ফিল্ড, এটা তাদের রাজনীতি, তারা দে এনজয় এবং দরকার আছে, তাদেরও দরকার আছে ডেফিনেটলি, দেশকে আগাইতে হবে। তো কিন্তু আমি বিশ্বাস করি দেশকে আগানোর জন্য সবাইকে দেশকে ভালোবাসা এবং সেই জন্য কিভাবে কাজ করা যায় সেইভাবে আমাদের কাজ করা উচিত। আমি মনে করি দিস ইজ দ্য ওয়ান থিং। আরেকটা পয়েন্ট আমার আছে, এখানে যে বাংলাদেশি স্টুডেন্টরা যে ইনফরমেশন, অনেক সময় সেই দিন সাগর ভাই আমাকে বলছিল যে স্টুডেন্টরা কিভাবে ইনফরমেশন গুলি পাইতে পারে। এখানেও কিন্তু অনেক, যেহেতু মিডিয়া এখন এভরিওয়্যার, এখানে দেখলাম সেই দিন বাংলাদেশ অ্যাসোসিয়েশন, স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ কানাডা, যেখানে আমি দেখলাম যে হাজার হাজার লোক সেখানে ওই ইনফরমেশন গুলি নিতেছে, কিভাবে আসতে পারা যায়, কিভাবে অ্যাপ্লাই করা যায়, এই সকল। আমাদের কমিউনিটি যারা নেতৃস্থানীয় যারা আছে, দেশ ডেভেলপ করার জন্য কিভাবে কি করা যায় সেইভাবে চিন্তা করেন। কে আগে কি করলো, কে না করলো, কে ভালো করলো, কে মন্দ করলো, কার দোষ কার গুণ, forget about this one, be a practical. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ জনাব আলম মুরাল সাহেব, খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গটি টেনে এনেছেন এই মহান বিজয় দিবস ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায়, এবং সত্যিকার অর্থে তার এই আলোচনায় যদি দেশ থেকে বা দেশের বাইরে থেকে যারা আছে বাংলাদেশি, বাংলা ভাষাভাষী, তারা খুবই উপকৃত হবে আমি মনে করি। ধন্যবাদ। আবার আসবো জনাব আলম মুরাল সাহেব। আমি এই পর্যায়ে জনাব মোহাম্মদ রেজাউর রহমান সাহেবকে অনুরোধ করব, আলম মুরাল সাহেব এবং আরো বক্তারা যা বললেন, আপনি একজন বয়োজ্যেষ্ঠ এবং দীর্ঘদিনের কমিটির সাথে সম্পৃক্ত। আগামী প্রজন্ম এবং এদেশে আমরা কায়নাতে যেহেতু বসবাস করি, বাঙালি অধ্যুষিত এলাকায়, এদেশের জন্য, এদেশের প্রজন্মের জন্য আপনি বাংলাদেশ এসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের সাথে, প্রতিষ্ঠা লগ্নের সাথে জড়িত।
কিভাবে ঐক্যবদ্ধ করে বা কিভাবে বাংলাদেশের মানুষ উপকৃত হয়, এই বিষয়ে আপনার কি চিন্তা ভাবনা, যদি দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের আজকের আলোচনার উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ মামুন। তো বয়স বেশি হলেই যে বেশি জানা যায় এটা ঠিক না। ইয়াংরা অনেক সময় বেশি জানে, কারণ বয়স বেশি হলে মাথার সেল অনেকগুলা পচে যায়, ওগুলা ভালোভাবে কাজ করে না। তো আমি আজকের এই আলোচনাটা এত সুন্দর, এত ভালোভাবে যাচ্ছে, বিশেষ করে আরবি শেখকে তো দেখে আজকে অবাক গেছি। ওনার সাথে আমার 30 বছরের পরিচয়, এবং বাংলাদেশে যখন প্রথমে এখানে বাংলাদেশ কমিউনিটি নিয়ে চিন্তা শুরু হয় তখন আলম মুরাল সাহেব এবং আমরা একই সাথে কাজ করছি। এবং উনি বলেন নাই চেপে গেছেন, উনি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রথম প্রেসিডেন্ট ছিলেন। উনি চেপে গেছেন ওইটা। তারপরে উনি আওয়ামী লীগ করতেন, ওইখান থেকে উনি একটু ওইটাকেও একটু অ্যাভয়েড করে চলে গেছেন, কিন্তু ওই ইয়েটা বলা সেটুকু একটু বলে আসছেন। সবার সম্বন্ধে আমি বলতে পারি, নওশের সাহেব তো বলতে হইলে অনেক কিছু বলতে হবে, আবার খুরশেদ সাহেব সেই সবই কমিউনিটির সাথে জড়িত। তবে আমি একটা কথা বলতে চাই, যেখান থেকে শুরু করতে চাই, যে নওশের আলী সাহেবের কথা থেকে আমি আসতেছি, যে আমরা বাংলাদেশের কৃষ্টি, কালচার এবং আমাদের মূল্যবোধ যেটা, সেটাকে যদি আমরা এদেশে ধরে রাখতে চাই, তাহলে প্রথম স্কুল হবে বাড়িতে। এবং একটা বাচ্চা তার প্রথম স্কুলিং শুরু হয় তার ঘরে। আমরা যদি সেখানে আমাদের যে জীবন দ্বারা বা আমাদের যে মূল্যবোধের উপরে আমরা এদেশে আসি, সেটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে প্রথমে বাংলাটা বাচ্চাদেরকে শিখাতে হবে। নওশের সাহেব যেটা বলছেন যে ওনার ছেলেকে দিচ্ছেন, এই তো 1 নম্বর। 2 নম্বর কথা যেটা হলো, আপনি টরন্টোতে এখানে জানেন আপনি যে আমাদের কমিউনিটিতে ইয়াং ছেলেপেলেদের সুইসাইড রেট ওয়ান অফ দি হাইয়েস্ট সুইসাইড রেট। এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা নিজেদের বেস থেকে আমরা সরে যাচ্ছি। আমরা ঘরে আমরা যে কাজ করি সেই কাজে আমরা ব্যস্ত থাকি, আমরা বাচ্চাদের সময় দিতে পারি না, আমরা তাদেরকে বুঝাতে পারি না, আমরা যেটা বলি সেটা করি না। আমি যদি বলি, বাচ্চাকে বলি তুমি মিথ্যা কথা বলবা না, কিন্তু সে দেখতেছে আমি মিথ্যা কথা বলতেছি, তখন আমার এক কথারও সে শুনবে না। এবং এই দেশের বাচ্চারা তারা সবকিছু বুঝতে পারে। ওই বাংলাদেশের মতো, যেমন আমাদের বাবা মারা যখন গুরু কিছু, এই তুই বুঝোস না, তুই কর এটা, তখন আর ওইটা বলার মতো ক্ষমতা ছিল না, ইয়ে করতে হবে। এই দেশের ছেলেমেয়েরা সেটা কখনো শুনবে না। কাজে ওইখান থেকে আমরা ওইটা খুব কেয়ারফুল হতে হবে আমাদের বাচ্চাদের সাথে ডিল করার জন্য। এবং তাদের সাথে যদি ডিল করি, তাদেরকে যদি আমরা বুঝাই যে আমাদের যে মূল্যবোধ, আমরা যে ছেলে মেয়ের জন্য, বাবা মার জন্য এবং ভাই বোনের জন্য আমরা যেভাবে স্যাক্রিফাইস করি জীবনকে, সেইটা দুনিয়ার খুব কম দেশেই স্যাক্রিফাইস করে। এবং আমি গর্বের সাথে বলতে পারি, এখানে যে আমার বন্ধু বান্ধবের মধ্যে অনেকের মধ্যে অনেক ছেলে পেলে আছে যারা আপনি বিশ্বাস করতে পারবেন না, নিজের চাকরির পয়সা দিয়ে বাইরের বাসা কিনে দিচ্ছে, তার টাকা দিয়ে দিচ্ছে। এবং এইরকম ফ্যামিলিও আছে। আবার এইরকম ফ্যামিলি আছে যাদের বাবা মা সবাইকে জবাই করে ফেলছে। এটা তো যে তার বাবা মা ভাই বোন সবাইকে জবাই করে ফেললো। এইটা কোথার থেকে না, এটা শুরু হয় এই ঘরের থেকে। আপনি কি রকম বাচ্চাকে শেখাচ্ছেন। অনেকদিন আগে একবার আমার এক বন্ধু, তার ছেলে এবং আমার ছেলে দুইজন করছে, কথা বলছে, দেয়ার ফ্রেন্ড অলসো। তখন একজন বলতেছে যে তুমি আমাকে তোমার ওই সিডিটা দাও, আমি তোমাকে আরেকটা দিচ্ছি, লেটস ট্রেড ইট। তো আমি তখন আমার ছেলেকে বলছিলাম যে বাবা, ওটা ট্রেড হয় না, তুমি ওইটা ওকে দিয়ে দাও, এবং অন্য সময় ও যদি ওটা তুমি দিয়ে দাও। ট্রেড সবকিছুতে ট্রেড হয় না, সম্পর্ক ট্রেড করে হয় না। এই জন্য যে বাবা মা কিভাবে বন্ধু বান্ধবের সাথে ডিল করতেছে, বাচ্চারাও সেইভাবে ডিল করে। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যামিলির জন্য। এবং আমরা যদি যেভাবে সুইসাইড রেট বাড়তেছে এবং যেইভাবে ড্রাগ ইনফিউজ হচ্ছে,
এবং যেভাবে এটাকে যদি আমরা এখন থেকে যদি এটা আমরা পারিবারিকভাবে ধরে না রাখতে পারি, সেটা বাঙালি কমিউনিটির জন্য ইট উইল বি একটা অশনি সংকেত। যাই হোক, আমি ওই ইয়ের মতো বেশি কথা বলে ফেলতেছি। আর একটা কথা যেটা বলতে চাচ্ছি, যে আমাদের যে 1990-তে আলম মুরল সাহেব জানেন যে আমরা প্রথম বাংলা স্কুল এখানে শুরু করি আমাদের ছেলে মেয়েদের জন্য। এখনো সেই ধারা অনুসারে বাংলা শিক্ষা এখনো টরন্টো টরন্টো বোর্ড থেকে সেটাকে এখনো অ্যাপ্রুভ করছে। এখনো ছেলেমেয়েরা বাংলা শিখতে পারে। এবং এছাড়াও আরো অনেক আছে যারা এই অনেক আরেকটা ছেলে আছে, আমি নাম ভুলে গেছি, তারা এখন বাংলা স্কুল রান করতেছে এবং অনেকে বাংলা শিখাচ্ছে সেই বাংলার প্রসারের জন্য। তারপরে যেটা আজকে আমরা টরন্টো শহরে আমার মনে হয় আমরা 5টা কি 6টা নিউজ পেপার আছে আমাদের। 5টা 6টা নিউজ পেপারের মধ্যে আমরা প্রথম যখন নিউজ পেপার যেটা শুরু হয়, আমরা টেলিজার্নাল, ওই ফোনে আনসারিং মেশিন দিয়ে আমরা টেলিজার্নাল শুরু করেছিলাম। সেই টেলিজার্নাল থেকে শুরু হয়েছিল। শুরু হয়ে আজকে এই টরন্টো শহরে 5টা বা 6টা নিউজ পেপার চলতেছে, যেগুলা কোনো মানুষ ফ্রি পাইতেছে। এটা কেমন করে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে যারা অনেকে স্যাক্রিফাইস করছে, তাদের নিজের সময় পয়সা সবকিছু দিয়ে আজকে উঠাই রাখছে। তবে আমি একটা বেশি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসবো, সেটা হচ্ছে যে আমরা গত 10-15 বছরে আমরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে গেছি। বাংলাদেশ ভিত্তিক কোন সংগঠন টরন্টোতে এখন সবগুলা দুর্বল হয়ে গেছে। এবং আগে যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ছিল, বাংলাদেশ অ্যাসোসিয়েশনে এটা কম্পালসারি ছিল বিজয় দিবস, স্বাধীনতা দিবস এই 2 দিন পালন করতেই হবে। এবং এই 2 দিনে আপনার এই বিজয় দিবসের কোন শিল্পী বাংলাদেশ থেকে আনা হইতো না। যেটার মেইন কারণ ছিল যে আমাদের ছেলেমেয়েরা এই বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলার যত রকমের আছে কালচারাল, এই মনে করেন রচনা প্রতিযোগিতা, আপনার চিত্রাঙ্গন, তারপরে আপনার মনে করেন গান, তারপরে মনে করেন নাচ, যা আছে সবকিছু আমাদের ছেলেমেয়েরা করতো, তাদের পার্টিসিপেশন, তারা এর মধ্যে সংযুক্ত হতো। কিন্তু সেই শক্তিশালী বাংলাদেশ অ্যাসোসিয়েশন আস্তে আস্তে অনেকটা দুর্বল হয়ে গেছে। তো আমি অনুরোধ করবো, এই টরন্টোতে যারা এখন ইয়াং আছেন, নেতৃত্ব দিচ্ছেন, আপনারা সবাই মিলে আমাদের একটা জাতীয় সংগঠন করে তোলো, যেটা বাংলাদেশ অ্যাসোসিয়েশন নামে সেটা কাজ করবে। এবং আরেকটা সংগঠন যেটা আমি এর সাথে জড়িত ছিলাম সৃষ্টির থেকে, বিজনেস অ্যাসোসিয়েশন। আমাদেরকে বিজনেস এখন আমাদের অনেক বেড়ে গেছে এবং আমরা অনেক শক্তিশালী যদি এটাকে অর্গানাইজ করা যায়। আজকে ইন্ডিয়ান বিজয় দিবস বা ইন্ডিয়ান স্বাধীনতা দিবস, পাকিস্তান স্বাধীনতা দিবস যেভাবে তারা পালন করে, তার 100 ভাগের 1 ভাগ আমরা করতে পারি না। কেন পারি না? একমাত্র কারণ যে আমাদের মধ্যে ইউনিটি নাই, খুরশেদ সাহেবের জায়গায় চলে আসতেছে। আমরা বিভক্ত হইতে এমন জায়গায় গেছি, আজকে আমার কাছে লজ্জা লাগে, বাংলাদেশ থেকে মিনিস্টার এসে সে আওয়ামী লীগের লোক দেখে ওইখানে বসে সে চলে যায়, সে আওয়ামী লীগের মিনিস্টার, সে বাংলাদেশের মিনিস্টার হিসেবে নিজেকে বলেও না। এর থেকে লজ্জার আর কি হইতে পারে? তুমি বাংলাদেশের মিনিস্টার, বাইডেন প্রেসিডেন্ট ইলেক্ট হয়েছে, বলছে যে আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমি রিপাবলিকান ডেমোক্রেট 2টার প্রেসিডেন্ট। কিন্তু আমাদের নেতারা যখন এসে হয় বিএনপি লোক নিয়ে বসে, হয় আওয়ামী লীগের লোক নিয়ে বসে। আমরা ওই যে নির্বাচন যেটা বলছে, আমরা দেশের কথা চিন্তা করি না, আমরা নিজের কথা চিন্তা করি। আমরা টরন্টোতে আমাদের প্রচুর লোক আছে যারা নেতৃত্ব দিতে পারেন, যারা দেশকে ভালোবাসেন, যারা নিজের পকেটে পয়সা খরচ করতেছেন। আসেন আমরা সবাই মিলে আমরা একটা শক্তিশালী বাংলাদেশ অ্যাসোসিয়েশন করি এবং সেইখানে এটার মাধ্যমেই আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের মূল্যবোধ, আমাদের সামাজিক উন্নতি, আমরা সবকিছু এর থ্রুতে আমরা আগে নিয়ে যেতে পারবো এবং এটা খুবই সম্ভব এবং আমাদের সেই রিসোর্সেস আছে। আমি এই বলেই আমার বক্তব্য আমি শেষ করতেছি। সত্যি সৌভাগ্য, আজকে এত সুন্দর বক্তা, এত সুন্দর সাবলীল যে দিকগুলো তুলে ধরলেন, সত্যি আমি গর্ববোধ করি এবং অনেকদিন এই বক্তব্যকে রাখার মতো আমি মনে করি। অনেক অনুষ্ঠান দেখেছি, অনেক টক শো দেখি এখানে, কিন্তু আজকের মতো প্রাণোজ্জ্বল বা আজকের মতো তথ্যভিত্তিক এবং কমিটির উপকার আসবে যে আলোচনায়,
সত্যি আমি আজ গর্ববোধ করছি এই ধরনের একটা আলোচনা সভার আয়োজন করতে পেরেছি। আমি এই পর্যায়ে জনাব নওশাদ আলী সাহেবকে অনুরোধ করব, আপনি আলোচনা শুনলেন, বিভাজনের কথা শুনলেন, এবং আপনি হয়তো জেনে আনন্দিত হবেন বা আপনি জানবেন, আমরা যখন এখানকার এমপিপি যিনি নির্বাচিত হলো, আমাদের বাংলাদেশে একজন গর্ব ডলি বেগম। আমি সত্যিকার অর্থে বলতে চাই, প্রথম নবদ্বীপ নিউজ, সাপ্তাহিক নবদ্বীপ নিউজ, তিনি যখন নমিনেশন পেলেন দল থেকে, আমার মনে হয় না কমিটি কেউ অনেকে না জানে, তখন আমি আমার দৃষ্টিগোচরে আনি যে ডলি বেগম নমিনেশন পেয়েছে, তিনি বাংলাদেশি একজন, এবং সত্যিকার অর্থে আমি তার মনোপ্রাণে তার ভক্ত হয়ে যাই। তার বক্তব্য, তার অ্যাপ্রোচ একজন সত্যিকার অর্থে লিডারশিপের মতো আমার মনে হয়েছে। আমি খোঁজ নিয়ে নিজে তার পিতার সাথে যোগাযোগ করে তার বায়োডাটা সংগ্রহ করে আমি প্রথম সাপ্তাহিক নবদ্বীপ নিউজে তার বায়োডাটাটা ছাপিয়েছিলাম এবং আমি শুরু করেছিলাম তার প্রচারণার কাজ। পরবর্তীতে তিনি নির্বাচিত হয়েছেন, তার পরবর্তীতে আমি তার সাথে দেখা করতে যাই নাই, বা আমি চেয়েছিলাম যে বাংলাদেশ কমিউনিটি যাতে ঐক্যবদ্ধভাবে যেভাবে ডলি বেগমের কাছে ঝাঁপিয়ে পড়েছিল এবং একজন বাংলাদেশি নেতৃত্ব উঠিয়ে এনেছেন, এবং নেতৃত্ব আমরা গর্ববোধ করি যে ডলি বেগমের মতো নেত্রী বা নেতা তিনি নেতৃত্ব দিচ্ছেন কানাডার মতো দেশে। আমরা যদি আরো ঐক্যবদ্ধ হতে পারি, রেজাউর রহমান ভাই বা খুরশেদ ভাই, আলমপুর আলো, নওশাদ আলী ভাই যে কথাগুলো বললেন, যে আমরা যদি ঐক্যবদ্ধ, বিভাজন না করি, আমরা মনে করি আজকে এমপিপি নির্বাচিত হচ্ছে, আগামী দিনে এমপি নির্বাচিত হবে, ইভেন আগামী দিনে কোনো দলের নেতৃত্ব দিব এই দেশে মেন স্ট্রিমের রাজনীতিতে, যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি। তো আমি জনাব নওশাদ আলী সাহেবকে অনুরোধ করবো, এই নির্বাচন বাদ দিয়ে কিভাবে এই কমিউনিটিকে ঐক্যবদ্ধ করা যায়, সুনির্দিষ্ট কোনো প্রস্তাব আপনার আছে কিনা সংক্ষেপে যদি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ধন্যবাদ মামুন। আসলে আমি একটু আলোকপাত করতে চাই উইথ ডিউ রেসপেক্ট অন খোরশেদ ভাই বিভাজনের কথা বলছেন, কিন্তু উনি স্বাধীনতা পূর্বের বিভাজন কথা বলছে। বিভাজন আসলে আমাদের রক্তের সাথে চলে এসেছে, আমাদের রাজনীতির সাথে চলে এসেছে। আপনারা জানেন বিভাজনের রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছে 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধুকে সামগ্রিকভাবে সমস্ত ফ্যামিলি সহ যে মর্মান্তিক ভাবে তাকে যে হত্যা করা হয়েছিল, তখন থেকেই তো বিভাজনের রাজনীতি। 2004 সালে যখন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার মিটিং এ গ্রেনেড হামলা করে যেভাবে 23 জন নেত্রীকে মৃত্যুবরণ করা হয়েছিল এবং যেভাবে হত্যা করা হয়েছিল, বিভাজনের রাজনীতি সেখান থেকেই আসছে। তবে আমি আবার এটা বলছি না যে এর উল্টা পাশে যে গ্রুপ আছে তাদেরও যে আঘাত নাই, তাদেরও যে ব্যথা নাই, সেটাও না। আসলে বিভাজনের রাজনীতি আমাদের দেশে ছিল, আছে, থাকবে। তবে মামুন, আপনি একটা কথা বলছিলেন যে আমরা ওপেন মিডিয়ায় যে ধরনের ভাষা ব্যবহার করি। মামুন, আপনি নিজে জানেন এবং আমিও জানি আপনার সাথে আমার কি আন্ডারস্ট্যান্ডিং। আপনি প্রথম যখন এখানে পত্রিকা ওপেন করেন, আমি আপনার উল্টা পাশে, রাজনৈতিক বিশ্বাসে আপনি কমপ্লিটলি উল্টা পাশে, কিন্তু আপনার সর্বাঙ্গীন মঙ্গল কিন্তু সবসময় আমি চেয়েছি, আপনি মামুন জানেন। এবং আপনি আমার সামগ্রিক ইতিহাস, আপনি আমার ফেসবুক ইতিহাস যদি ঘেটে দেখেন, আপনি জীবনে কোনোদিন দেখবেন না যে আমার বিরোধী যে সমস্ত নেতা নেত্রী আছে এবং যারা এই দেশের নেতৃত্ব দিয়েছে, যারা এই দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী ছিল, অথবা তার সন্তানরা যে যেখানে আছে, তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা মার্কেটে আছে। কিন্তু আপনি আমার ফেসবুক ঘেটে দেখবেন, আমার মুখ দিয়ে জীবনে কখনো একটা বাজে কথা, একটা বাজে গালি এই সমস্ত নেতাদের প্রতি, নেতৃত্বের প্রতি কখনো আসে না। বিভাজনটা এভাবেই দূরীভূত, মানে এগুলা করে অতি উৎসাহী যারা, তারাই মানে অশ্লীল ভাষা এবং চেষ্টা করে তার পরিচয়টা তুলে ধরতে। হ্যাঁ, বিভাজন তো এভাবেই আসলে আমাদের কমিউনিটিতে একের পর এক চলে আসছে। এবার আসেন, আপনি ডলি বেগমের কথা যেটা বললেন, হ্যাঁ, ডলি বেগম আমাদের বাঙালি কমিউনিটির উদীয়মান সূর্য, এবং সে যে আমাদের জন্য আমাদের গর্ব। এবং মামুন, আপনি জানেন ডলি বেগমের নির্বাচনের সময় এবং ডলি বেগমকে নির্বাচনে বিজয়ী করার পিছনে আমার অশেষ ভূমিকা ছিল বলে আপনারা সবাই জানেন। এবার আসেন, যেটা বলছেন যে বিভাজনের রাজনীতি টরন্টো, আপনি জানেন মামুন, আমি আপনাকে খুব পছন্দ করতাম, এখনো করি। সেটা হলো যে আপনার দৃঢ়চেতা
এবং আপনার খুব স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তায় আপনাকে আমি পছন্দ করতাম ছোট ভাই হিসেবে। শুরু থেকে আপনি যখন এখানে আসছেন, আপনার দুটো মেয়ে ভাবির সঙ্গে আমার একটা অন্যরকম একটা সম্পর্ক গড়ে উঠেছে। এবার আসেন যে বিভাজন টরন্টোতে বিভাজন যদি দূর করতে হয়, যদি আমাদের ইউনিটি, যেমন আমাদের রেজাউর রহমান ভাই যেটা বললেন যে আমাদের কমিউনিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন, খুবই লজ্জা, আমার খুবই লজ্জা, আমি খুবই কষ্ট পাই যখন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কোনো আজ তো টরন্টোতে $5 মিলিয়ন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বিল্ডিং ফ্রি হয়ে যাওয়া উচিত ছিল। টরন্টোতে যে পরিমাণ বাংলাদেশি থাকে জিটিএতে, তাতে একটা $5 মিলিয়ন একটা প্রপার্টি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের থাকা উচিত ছিল, কিন্তু সেটা নয়। কেন? কেন হলো যে আমরা স্বার্থের, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আসতে পারি না। আমরা বাংলাদেশ নাম ব্যবহার করি, কিন্তু বাংলাদেশ নাম ব্যবহার করে নিজের স্বার্থকে উদ্ধারের জন্য সমস্ত প্ল্যান, নীল নকশা সবকিছু করি। আমরা একে অপরের বিরুদ্ধে সবসময় লেগে আছি। আমরা কাউকে সামনে এগিয়ে, এক পা যদি কেউ এগিয়ে যায় সামনে, আমরা তাদেরকে 5 পা পিছিয়ে টেনে ধরি। আমি কিছুদিন আগে এই যে আপনারা শুনছেন যে এই গভর্নমেন্ট যদি ফল করে তাহলে মার্চ এপ্রিলের দিকে একটা ইলেকশন হতে পারে, সেই নির্বাচনকে সামনে রেখে এখানে অনেকেই আছে, অনেক পার্টি থেকে বাঙালিরা তারা নমিনেশন পাওয়ার জন্য চেষ্টা করছে। তো আমার কাছে অনেকেই এসেছে এবং আমি একটা ক্যান্ডিডেটের মিটিং এ গেলাম। তো ওখানে খুব তর্ক বিতর্ক হচ্ছে। কিছু লোকজন বলতেছে যে কেন আপনারে সাপোর্ট করব, কেন অমককে করব না, কেন আমি তো লিবারাল করি, আমি কেন, আপনি তো পিসির তাহলে আমি কেন আপনার ক্যাম্পেইনে আমি যাব, মানে ক্যান্ডিডেট হওয়ার ক্যাম্পেইন। আমার ওখানে বক্তব্য রাখার পরে সবাই খুব অবাক হয়েছে। যে আমার কথা হচ্ছে, আমি নওশের আলী ব্যক্তিগতভাবে চাই এই টরন্টোতে আমাদের প্রভিন্সিয়াল ইলেকশন আর যেটা ফেডারেল ইলেকশন, যে কোনো ইলেকশনে বা 3 পার্টি থেকেই আমার 3 জন বাঙালি ক্যান্ডিডেট আসুক। কারণ আমি এনশিওর করতে চাই যে আমার একজন এমপি, আমার একজন এমপিপি, এই আমি এনশিওর করতে চাই সেটা। এখন যেই আমার হেল্প চাবে, আমি বলছি না ইলেকশনের সময় হয়তো আমি আমার স্ট্যান্ড ডিফারেন্ট নিব, কিন্তু এই ক্যাম্পেইনের সময় লিবারেলের ক্যান্ডিডেট যদি লিবারেলের নমিনেশন পাওয়ার জন্য আমার হেল্প চায়, আমাদের সবাই সেখানে ঝাঁপিয়ে পড়া উচিত। আমি এনডিপি করি, ইট ডাজন্ট ম্যাটার, আমি আমার কমিউনিটিকে আমি দেখতে চাই, আমার কমিউনিটির কেউ ক্যান্ডিডেট হোক, আমি সেটা চাই। আমার কাছে যদি কোনো লিবারেল ক্যান্ডিডেট আসে যে সে লিবারেলের নমিনেশন পাওয়ার জন্য চেষ্টা করতেছে এবং হি নিডস মাই হেল্প, আই উইল বি দেয়ার। এবং আমার একটাই কথা যে আমি চাই 3 পার্টি থেকেই 3 জন বাংলাদেশি ক্যান্ডিডেট আসুক। আমি অন্ততপক্ষে আমার একটা সিট আমি এনশিওর করতে পারবো আমাদের একজন বাঙালি এখান থেকে এমপিপি হবে অথবা এমপি হবে। তা এই হলো, এবং সেটা কিভাবে করা সম্ভব? সেটা সম্ভব হলো যে আজকে দেখেন ডলি বেগম আজকে আমাদের এমপিপি। ডলি বেগম এমপিপি হওয়ার পরে আজকে ঘরে ঘরে কিন্তু মানুষের ভিতরে এমপিপি হওয়ার, কাউন্সিলর হওয়ার মানে একটা আসছে, তারা কিন্তু আমরা সত্যিকার ভাবে কমিউনিটির জন্য কাজ করতে হবে, নিবেদিত ভাবে কাজ করতে হবে। আজকে কে কোন পার্টি করে, কে কোন বাংলাদেশের রাজনীতি নিয়ে এখানে বেশি মাতামাতি করা না করে আমরা আসলে আমাদের কমিউনিটি বাংলাদেশের রাজনীতি নিয়ে এখানে বেশি বিভাজিত। আমার মনে হয় বিভাজনটা বেশি। আমাদের উচিত এখানে এই মেইন স্ট্রিম রাজনীতি ফরএভার, আপনি পিসি লিবারাল, আপনি আমাদের চেয়ে আপনি দেখেন শিখ কমিউনিটি আমাদের চেয়ে কত বেশি না 3 গুণ, কিন্তু আজকে তারা কতজন এমপি আছে, কতজন মন্ত্রী আছে হিসেব করে দেখেন, তারা আমাদের চেয়ে 3 গুণ 4 গুণ বেশি হবে আমাদের চেয়ে সংখ্যায়। কিন্তু তারা আজকে শুধু তাদের ভিতরে বিভাজন নাই বলে, তারা ইন্ডিয়ার পলিটিক্স রাজনীতি এখানে করে না বলেই আজকে তারা সাকসেসফুল। আপনি দেখবেন, আপনি শিখ কমিউনিটিতে আমার কিছু বন্ধু আছে যে তারা কথা হলো যে আমরা তাদের একই পিসির লোকজনে চলে যাচ্ছে লিবারেলের ক্যান্ডিডেটের জন্য ক্যাম্পেইন, মানে নমিনেশন পাওয়ার জন্য। তারপরে নমিনেশন পাওয়ার পরে তারপরে মনে করেন, আপনি তো জানেন যে প্রতিটা পার্টির এখানে ভোট সংখ্যা রিজার্ভ আছে। সেই কম্পিটিশনে আজকে ডলি বেগমের সাথে যদি এক্স আর ওয়াই যদি থাকে, পার্টির ভোট এবং ডলি বেগমের ব্যক্তিগত ক্যারিসমা দিয়ে যে আসবে আসুক, সে তো আমার বাংলা। আমি এইভাবেই দেখতে চাই বাঙালি কমিউনিটিকে সামনে এগিয়ে যেতে দেব।
ধন্যবাদ ধন্যবাদ জনাব নওশাদ সাহেব। এ পর্যায়ে আমি জনাব খুরশেদ খান কাছে আসবো। যে বিষয়টা নওশাদ ভাই এবং রেজাউর রহমান ভাই বা আলমরান ভাই যে তুলে ধরলেন, যে আমাদের কমিউনিটির ভিতরে যে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নাম এসেছে, এবং আমরা কেন একটা বিশাল, আমাদের নাই কোনো কমিউনিটি সেন্টার, নাই কোনো আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি একসাথে পালন করার মতো কোনো আলোচনা সভা। আমরা তো আগামী প্রজন্মের কথা তাদের কাছে পৌঁছাবো দূরের কথা, আমরা তো একসাথে বসতেই পারি। এটা থেকে কিভাবে উত্তরণ করা যায় জনাব খুরশেদ খান? ধন্যবাদ মামুন ভাই। আমি খুব আগ্রহ সহকারে শুনছিলাম নসরুল ভাই যে কথাগুলো বললেন, মোড়ল ভাই যে কথাগুলো বললেন। প্রথমে আমার কাছে অবাক লাগছে, অবাকও নয়, আমি খুব ভালো লাগছে আমার কাছে। সেটা হচ্ছে যে আউট অফ দ্য বাউন্ডারি যে আজকে কথাগুলো হচ্ছে, আমরা যতটুকু, আমার হয়তো আইডিয়া, আমি জানি না আইডিয়াটা সত্য হতে পারে, মিথ্যে হতে পারে। নওশাদ ভাই একটা বাউন্ডারির ভিতরে আছে, রেজা ভাই একটা বাউন্ডারির ভিতরে আছে, বাট দে আর টকিং আউট অফ দ্য বাউন্ডারি। এটাই, এইভাবে যদি আউট অফ দ্য বাউন্ডারি আমরা কথা বলতে পারি, থিঙ্কিংটা যদি এভাবে করতে পারি সবাই যারা আমাদের এখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে আছেন, বিশ্বাস করে, তাদের সেই বিশ্বাসটাকে ধারণ থাকবে স্বাভাবিক, কিন্তু বেটার ইন্টারেস্টের জন্য, বেটার অ্যাচিভমেন্টের জন্য যদি আউট অফ বাউন্ডারি আমরা থিঙ্ক করি, তাদের সাকসেস আসতে পারবে। আমি এই পর্যায়ে দেখেন, কিছু গত বছর আপনি এখানে মনুমেন্টের কথা উল্লেখ করেছেন। আমি কোন বাঙালির অনেকগুলো, যেমন শহীদ মিনারের করার জন্য কয়েকটা প্রোগ্রাম, আমি যে রোটারি প্রেসিডেন্ট হিসেবে তখন আমি গেলাম। মজার ব্যাপার হচ্ছে, আলোচনা সবাই হচ্ছে, দুটো ভাগ ছিল, দুই ভাগে, এক ভাগের ওখানে প্রেসিডেন্টকে বহিষ্কার করলো, আরেক ভাগে ওটা দায়িত্ব নিল। সমস্ত সিদ্ধান্তের পরে একটা হলো যে ওকে ঠিক আছে, অন্য ভাগ আগামী সপ্তাহে মিটিং করতেছে। তো এখানকার সিদ্ধান্ত কি হলো, ওই মিটিং এ এই গ্রুপের কথাগুলো এখানে বলা হয়। আমি নিজেই একটা প্রপোজ করলাম, ওকে ঠিক আছে, আপনারা দেখেন আমি না, তবে আমি যতটুকু আন্ডারস্ট্যান্ড করতে পারলাম, আপনারা কাজ করেন, আজকে যে সিদ্ধান্তগুলো হলো, যে কোনো একজনকে এখান থেকে ডেলিগেট হিসেবে আপনারা তৈরি করেন, দায়িত্ব দেন, উনি এই বিষয়গুলোকে ওখানে সিদ্ধান্ত হলো ওনাকে ওনাকে ডেলিগেট হিসাবে মনোনয়ন দেওয়া হলো। আগামী সপ্তাহে কি হলো, মিজান কমপ্লেক্সে মিটিং বসলো, সিদ্ধান্ত হলো যাকে ডেলিগেট করা হয়েছে, যাকে যে কথাগুলো এই মানে এখানকার সিদ্ধান্তগুলো বলার জন্য ওইখানে বলা হচ্ছে, সে গিয়ে ওটার পরিচালনা করতেছে, এবং এই পক্ষের কোনো একটা কথা ওখানে উল্লেখ করেনি। বড় মর্মান্তিক, বড় দুঃখজনক। এই যদি আমাদের অবস্থা যদি হয়, আমি এটা কিন্তু বানিয়ে বলছি না, এটা একান্ত একসাথে আমি উইটনেস। এই যদি আমি একটু ইন্টারাপ্ট করি, সে সময় আমিও ছিলাম মিজান কমপ্লেক্সে, এবং সেই পর্যায়ে হাতাহাতির পর্যায়ে চলে গেছিল। ধন্যবাদ, আপনি প্রচারের উদ্যোগ হলেন। তো এই যদি আমাদের অবস্থা যদি হয়, তাহলে আমরা কিভাবে আগাবো? সেকেন্ড থিং হচ্ছে, আজকে যদি কোনো একজনকে মানে লিডার হওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়, হোক সেটা হচ্ছে কাউন্সিল, অথবা আমার কাজ হয়ে যায় কি ডিগিং করা, তার ভিতরে কোন পার্টির গন্ধ আছে। আরেকজনের কাজ হয়ে যায় ওকে ডিগিং করা, ও কি বিএনপির কি 14 জেনারেশন ছিল তার ভিতরে, নাকি আওয়ামী লীগের 14 জেনারেশন ছিল, নাকি জামাতের 14 জেনারেশন ছিল। বড় দুঃখজনক। এখান থেকে বেরিয়ে না আসতে পারে আমাদের ঐক্য হবে না। আজকে আপনারা যেভাবে এখানে তিনজনে যেভাবে কথাগুলো বলতেছেন, দুইজনই পলিটিক্যালি ইনভলভ আমি যতটুকু মনে করছি, কিন্তু এরপরেও আপনাদের যে মনন চেতনা, আপনাদের যেভাবে আউট অফ দ্য বাউন্ডারি টকিং, যেভাবে থিঙ্কিং, এইভাবে যদি আমরা সবাই আসতে পারি, তাহলে আমি দৃঢ় বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। দলীয় এরপরের পয়েন্টটা আমি একটু বলতে হয়, সেটা হচ্ছে মোড়ল ভাই যে কথাগুলো বললেন, আসলে আমাদের স্বাধীনতার যে কেন অর্জন করলাম, আমরা অনেক অবহেলিত ছিলাম। আমাদের দেশকে, আমাদের যুব সমাজকে প্রতিষ্ঠিত করা, সামনের উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়া। এখানে যদি পৌঁছতে হয়, আমরা শুধু একই বাজনা না বাজিয়ে আমাদের এই অ্যাকশন প্ল্যান গুলো দরকার। আমাদের নতুন প্রজন্মকে কিভাবে স্কিল করতে হবে, নলেজেবল করতে হবে।
আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি 2006 এ কানাডাতে আসি। আমি একজন প্রফেশনাল কেমিস্ট। আমি যখন 2006 এসে আমি 7 এ আমি একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানির ল্যাবে জয়েন করি। বিশ্বাস করেন আমার কাছে এত খারাপ লাগলো যে ওইখানকার যে ইনস্ট্রুমেন্ট গুলো রাশিয়ান যেই ছেলে মেয়েরা ইউজ করতেছে, আর আমি ওগুলাকে তাদের কাছে শিখতে হচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, ওকে তোমরা এগুলো কখন করছো? ওরা যে আমাদের গ্রেড 10 এ আমরা এগুলো করছি। গ্রেড 10 এ তারা তাদের ইনস্ট্রুমেন্টেশন হ্যান্ডেল করছে। আর আমরা এখানে ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্স করার পরও কেমিস্ট্রিতে আমার এই মেশিনগুলো সিম্পল মেশিন ছিল না, ইনস্ট্রুমেন্টগুলো ছিল না। এখন হয়তো কি হয়েছে আমি জানি না, আজকে এত বছর পরে। তো এই যে আমাদের নতুন প্রজন্মকে দেশের যদি ইনফ্রাস্ট্রাকচার এবং যারা শিক্ষিত যারা আছেন, যেটা মরণ যেগুলো বললেন, এইভাবে যদি থিঙ্ক করা হয়, পলিসি যদি অ্যাডাপ্ট করা হয়, তাহলে কিন্তু নতুন প্রজন্মের মাধ্যমেই দেশের স্বাধীনতা অর্জনের সার্থকতা এবং বিজয়ের যে যথার্থতা এটাই অর্জিত হবে। আর ইভেন এই দেশে কানাডাতে যারা আসবে, যখন আমার মতো বিপদে পড়তে হবে না, তারা ডেভেলপ করে এখানে আসবে এবং এখানে এসে বিভিন্ন সেক্টরে আজকে আপনার যদি দেখেন যে আমাদের কয়জন কুইন্স পার্কে জব করে, আপনি হাতে গোনা পাবেন না। আমার জানার মধ্যে 2 জন আছে পরিচিত। কিন্তু আমরা ফার্মাসিউটিক্যাল সাপে যান, ফিলিপিন্সের লোকজন, শ্রীলঙ্কার লোকজন, শ্রীলঙ্কা, প্রত্যেকটা দেশের প্রতিনিধিত্ব তারাই করতেছে। বাংলাদেশে খুঁজে পাওয়া যায় হবে। এই দেশে এসে তারা পড়ালেখা করে চাকরি পেয়ে যাবে। তা আমাদের একই কথাই যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার যদি নাকি দেশের চেঞ্জ করতে হবে, করলে পরে তাহলে নতুন প্রজন্মকে দিয়েই আমাদের দেশের স্বাধীনতার যে সত্যিকার অর্থে অর্জন যেটা, সেটা সাকসেস হবে। আর পরিশেষে আমার এই কথাই বলতে পারি, সেটা হচ্ছে এই বাংলাদেশের কমিউনিটিতে বিভাজন আমরা আবারও হয়তো বুঝে আসবে, হবে হয়তো বুঝবে, আজকে বুঝবে না কালকে বুঝবে। আমি অপটিমিস্টিক, আমি দৃঢ় বিশ্বাস যেটা আমাদের চেঞ্জ হবে, আমাদের চেঞ্জ হবে। তো এই জন্য দরকার আমাদের কমিউনিটি যারা আছেন ওনাদেরকেই একটু ভূমিকা নিতে হবে। আমাদের রেজা ভাই আছেন, নসির ভাই আছেন, এইভাবে যারা আছেন এবং আপনার একটি ভূমিকা রাখছে এই আলোচনার মাধ্যমে, এটাও কিন্তু ইম্প্যাক্ট কম না, এটাও অনেক ইম্প্যাক্ট। ধন্যবাদ। ধন্যবাদ সুন্দর আলোচনার জন্য। এরপর যে আসবো জনাব আলম মুরাল সাহেবকে। আপনি তো আলোচক বৃন্দের আলোচনা শুনলেন। এখানে যে বিষয়টা তুলে এসেছে আমাদের বিভাজন, এবং এই বিভাজনটা কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, এটাকে কিভাবে মিনিমাইজ করা যায়। তো আমি আরেকটি বিষয় যে জিনিসটা তুলে ধরতে চাই, ধরেন আমাদের এখানে বাংলাদেশের কোনো বড় কমিউনিটি সেন্টার নাই, একসাথে বসার মতো কোনো প্লেস নাই, এবং অনেক কিছুর অভাব আমাদের মধ্যে, সীমাবদ্ধতা আছে। তো এটাকে কিভাবে মিনিমাইজ করে আমরা নেক্সট স্টেপে যেতে পারি, বা বড় আকারে যদি আমরা সবকিছু আলোচনা সমালোচনার টেবিলে বসলে, আমি মনে করি আমরা তো আলোচনায়, আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা আলোচনায় বসতে চাই না এবং সমস্যার সমাধানের চেষ্টা করি না। তো আপনারা তো অনেক অভিজ্ঞ এই দেশের জন্য, এবং আপনারা অনেক পূর্বে এসেছেন আমাদের। তো কিভাবে বিভাজনটাকে ছোট করে এবং বড় আকারে আমরা এখন, যেহেতু করোনাকালীন সময়, আমরা ভার্চুয়ালের মাধ্যমে বিভিন্ন সংগঠনকে ডেকে আমরা কি বসতে পারি না এই এক আলোচনায়, কিভাবে আমাদের কমিউনিটিকে অ্যাডভান্স করা যায়, এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন সংক্ষেপে। ধন্যবাদ রহমান ভাই। এই সকল আলোচনা করার জন্য অনেক সময় দরকার। কেন বিভাজন আমাদের কমিউনিটিতে আছে বা হবে বা হচ্ছে? বিভাজন কিন্তু একটা মানুষ মাত্রই বিভাজন থাকতেই পারে। প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, তার মনে প্রাণে নানান ধরনের চিন্তা থাকবে। তাদের দুই ভাইয়ের মতামত ভিন্ন হইতে পারে, কিন্তু যেটা হলো ফাউন্ডেশন, এটার সাথে একটু আমি এড করতে চাই। যদিও ওই রাজা ভাই আবার উল্লেখ করে দিল যে প্রিভিয়াস কিছু বায়োডাটা। বাংলাদেশের এখানে অ্যাসোসিয়েশন যখন 1992 থেকে 91-92 থেকে 95 পর্যন্ত কোন দ্বিতীয় কোন অ্যাসোসিয়েশন ছিল না। বাংলাদেশ অ্যাসোসিয়েশন বলতে একটাই ছিল।
এবং এই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ব্যানারেই নর্থ আমেরিকার যে ফোবানা সম্বন্ধে অনেকেরই ধারণা আছে, এককভাবে ফোবানা এই টরন্টো অ্যাসোসিয়েশনে করেছে। সমস্ত নর্থ আমেরিকার থেকে ৩,৫০০ গেস্ট আসছিল টরন্টো, এবং এককভাবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন সেই নেতৃত্ব দিয়ে সেই জিনিসটাকে সাকসেসফুল করছে। বিভাজন মনে মনে তো ছিলই, অনেকেরই হিংসা থাকতো, অনেকেরই থাকতো, কিন্তু এটা ব্যালেন্স করার মতো যিনি আমাদের কিছু কি ব্যক্তিরা যারা ছিলেন তাদের সেই ক্যাপাসিটি ছিল। এখন বলতে পারি যে এখন কি সমস্যার সমাধানের জন্য সেই ক্যাপাসিটি নাই? হ্যাঁ, আছে। কিন্তু এখানে সমস্যা দাঁড়ায় গেছে, যেহেতু লোক সংখ্যা বেশি আসছে, এখানে একটা নেতৃত্বের একটা বড় রকমের ফাটল আছে, আর ফাটলগুলি কৌশলেই করানো হচ্ছে। আপনি কোন দল করেন, আমি কোন দল করি, এটা কিন্তু আমাদের মূল লক্ষ্য ছিল না। রেজা ভাই এখানে উইটনেস, আমি যেই দলে করতাম অন্য যেই দলের লোকেরা করতো, আমাদের কিন্তু পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। আমরা যখন বসতাম সব বাংলাদেশি হিসাবে বসতাম, এর ভিতরে কিন্তু অনেক দলের লোকই ছিল। সেখানে আমাদের এরকম কোন ওয়ার্ড সেখানে ইউজ হইতো না যে ব্যাপার ইজ দিস, এই সে, ইনি সে, ইনি সে, নোবডি টক্স। এই জিনিসটা, এই যে সহনশীলতা, কিন্তু ইদানিং আমি দেখি যে অনেক অনুষ্ঠানে আমাকে ডাকে বা যাওয়ার চেষ্টা করি, আমি ইচ্ছা করি যাই না। কারণগুলি কি, যে এই সহনশীলতা তাদের ভিতরে নেই। ইভেন কমিউনিটির যে মিটিং, সেই মিটিং আমি একবার কোনো একটা কারণে গেছিলাম, গিয়ে দেখলাম যে তাদের ভিতরে ৪-৫টা দল, নিজেদের ভিতরে ৪-৫টা দল। আমার সমস্যা হলো যে ব্যাপার আগে জিনিসটা বুঝে এখানে কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলি আগে আমাদের সমাধান করতে হবে, সহনশীলতা আনতে হবে, আর ইগো প্রবলেমটা সরাইতে হবে। আমরা যখন অ্যাসোসিয়েশন করতাম, কে প্রেসিডেন্ট, কে সেক্রেটারি, উই ডোন্ট কেয়ার, সবাই এক মিলে কাজ করতে হবে। কাউকে স্টেজে উঠতে দিল কি দিল না, এইটাও আমাদের মূল লক্ষ্য ছিল না। অনুষ্ঠানটা সুন্দর হবে, এইটি আমাদের মূল লক্ষ্য ছিল। এইভাবে আমরা কাজ করে গেছি। এখন সেই মন মানসিকতা নিয়ে যদি এখনো যদি আসতে পারে, লোকজন আসে, অবশ্যই ভালো ভালো শিক্ষিত লোক এখানে আসছে, মেধা লোক অনেক আসছেন, যারা হয়তো অনেক লোক আসতে চান না সামনে। কিছু লোক আছে যারা ওই সামনে বসে গাল গল্প করে, নিজেদেরকে নেতা সাজায়, যার দরুন কি পিছনের লোকগুলি, ভালো ভালো লোকগুলি তারা আসতে চাচ্ছে না। এরকম অনেক লোকই আছে যারা পিছনে চলে যাচ্ছে। নেক্সট আরেকটা জিনিস হলো, যে জিনিসটা আমি উল্লেখ করতেই হয়, এখানকার বাংলাদেশে যে আমরা যে এখানে আছি, আমাদের বাংলাদেশকে ডেফিনেটলি আমাদের মাদারল্যান্ড, এটা তো ভোলার কোনো কারণ নেই, করতে ইচ্ছা করলে পারবেন না। তো সেখানে এখানে যেহেতু আসি, এখানকার স্ট্রিম রাজনীতিতে যে নসর ভাই বলতেন যে ঠিকই, এই দেশের রাজনীতিতে আমরা ঢোকার চেষ্টা করি না। এবং আমি প্রত্যেকটা সময়ই কিন্তু এই জিনিসটা, যেরকম এর আগে এক ভদ্রলোক মেয়রে দাঁড়াইছিলেন বাংলাদেশি, ওনার অনুষ্ঠানে কিন্তু আমি একটা জিনিসই বলছিলাম, দেখেন অ্যাটলিস্ট উনি সাহস করে দাঁড়াইছে তো, যেই হোক, আপনি ভোট দেন না দেন সেটা তো অন্য জিনিস, কিন্তু আমি মনে করি সে আমার থেকে বেশি ইয়ে আছে, তার যোগ্যতা বেশি, এই কারণে সে দাঁড়ানোর সুযোগ পাইছে, দাঁড়ানোর চেষ্টা করছে, আমি তো তাও পারিনি। সুতরাং আমি কিছু থেকে যদি সমালোচনা করি, এটা হবে আমার জন্য রং। কিছু কিছু জায়গায় আমাদের মিস্টেক আছে, মিস্টেক গুলি আস্তে আস্তে কেটে যাবে, এটা সত্য, যখন আস্তে আস্তে মানুষগুলি একটা রিফ্রেশ। আর তাছাড়া যে কিছু লোক আছে যারা সবসময় ট্রাভেল করতো, এই ম্যাক্সিমাম লোকগুলি এগুলি রিটায়ারের রাস্তায় চলে গেছে, সুতরাং ওই ভয়ের কোনো কারণ নেই। এখন নিউ জেনারেশন দে আর কামিং ভেরি মাচ, আমরা তারা, তাদের এডুকেশনও ভালো, এবং তারা আমার মনে হয় নেক্সট জেনারেশনকে কিভাবে আগায় নিতে পারবে। এবং আমি ভেরি মাচ হ্যাপি যে মিডিয়ার মাধ্যমে এই ছেলেগুলি, যারা ছেলে মেয়ে বাংলাদেশ থেকে এখানে আসে বা তাদের খুব সহযোগিতা, অনেকগুলি তাদের ফেসবুকে বা অন্যান্য লাইনে তারা একজন আরেকজনকে সহযোগিতা করে। আর ভিতরে অন্তদ্বন্দ্ব সবসময় থাকবে, ওটা মানুষ মাত্রই হবে, আর ওগুলি ওভারলুক করেই আমাদের আগাইতে হবে। ব্যক্তিগত ভাবে এরূপ মনে করি যে বৃহৎ স্বার্থে সব এক জায়গায় আসতে হবে, এই মন মানসিকতা যদি না থাকে, দেন ওই কেন ধন্যবাদ। ধন্যবাদ, সাবলীল বক্তব্য রাখলেন, আলোচনা ছিল প্রাণোজ্জ্বল। আমি আলোচনা, যেহেতু আমাদের সময় সংকীর্ণ, আমরা আলোচনার সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো জনাব মোহাম্মদ রেজাউর রহমান সাহেবকে। আপনি শুনলেন মানুষ আশা নিয়ে বেঁচে থাকে। তো আলমরাজ ভাই যে কথাটা বললেন যে আগামী প্রজন্ম কাছে আমরা আশা করতে পারি, তো আমাদের আশা আগামী প্রজন্মের নেতৃত্ব গ্রহণ করবে, এবং আমরা যারা
ডার্ক সাইডে চলে যাব, তাদেরকে আমরা পথ দেখিয়ে দিব, সে আশা আমরা রাখি। তো এই পর্যায়ে আমি বলার জন্য অনুরোধ করব মোহাম্মদ রেজাউর রহমান সাহেবকে। ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা তো আমাদের মধ্যে বিভাজন যে শব্দটা আমরা ব্যবহার করছি, সেই শব্দটা আমরা ব্যবহার করছি আমাদের নিজেদের সেলফ ইভালুয়েশনের জন্য। কিন্তু আমরা অন্যদিকে যদি চিন্তা করি, টরন্টো শহরে 1990-তে যে আলম সাহেব যে ফুবানার কথা বলছেন, সেই ফুবানা থেকে আমরা শুরু করছিলাম। তখন তো কোনো লোকজন ছিল না, তখন 2-4টা বিজনেস ছিল। এখন আমরা কয়েক হাজার বিজনেস আমাদের আছে। আমাদের কোনো পত্রিকা ছিল না, এখন আমাদের অনেকগুলো 5টা-6টা পত্রিকা আছে। আমাদের 6টা-7টা টিভি স্টেশন আছে। বাংলাদেশিরা টরন্টো শহরে এখন বিলিয়নিয়ার। টোটাল অ্যাসেট বাংলাদেশিদের 1990-তে 2-4 মিলিয়ন ছিল কিনা, দ্যাট ওয়াজ এ ডাউট। কিন্তু এখন আলম সাহেব এটার ফিগার দিতে পারেন। আমরা এখন বিলিয়নের উপরে আমরা ওন করি। আমরা এখন এমপিপি পেয়ে গেছি। আমরা যদিও আমরা ব্যর্থতা আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমরা হয়েছি। আপনি যে কোনো ইউনিভার্সিটিতে যান, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ভালো ছাত্রের লিস্টে বাংলাদেশি অনেকগুলো ছেলে মেয়ে আছে। আপনি ভালো চাকরি দিতে যান, প্রত্যেক জায়গায় আপনি কিছু ছেলে মেয়ে পাবেন। কাজেই আমি এগুলা স্ট্যাটিস্টিক্যাল, এগুলা কোনো না, আপনার রিয়েল স্টোরি সেইগুলা। এতটুকু যখন আমরা করতে পারছি, বাকিটুকু আমরা করতে পারবো। ইন্ডিয়ানরা হয়তো মন্ত্রী করছে, আমরাও মন্ত্রী করতে পারবো, এটা কোনো দূরের ব্যাপার না। তবে আরেকটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছি, যে এই যে আমাদের বাংলাদেশি কমিউনিটির যে ঐক্য, এটা ঐক্য হবেই, এর মধ্যে কোনো নাই। আমরা মনে করেন এই যে নওশের সাহেব বলছিলেন যে এই করোনার ব্যাপারে যে ওনারা একটা অর্গানাইজেশন আছে যেটা থ্রুতে ওনারা সার্ভিস দিচ্ছেন, এবং আরো অনেক আছে। আমরা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের থ্রুতে আমরা 2 লক্ষ টাকা বাংলাদেশে দিচ্ছি। এখানেও আমরা ওই মাস্টার সবকিছু ডিস্ট্রিবিউট করছি। এবং শুনলে খুশি হবেন যে গত এবিএর মিটিংয়ে এটা ওই করোনাতে ক্ষতিগ্রস্ত কোনো মেম্বার, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের কোনো মেম্বার মারা গেলে তাকে সাহায্য করার জন্য একটা ফান্ড তৈরি করা হচ্ছে। কাজেই অন্য প্রত্যেক জায়গায় বাংলাদেশিদের মধ্যে এই ইউনিটি না থাকলে সেটা কখনো সম্ভব হতো না। এবং নেতৃত্ব এখন অনেক 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 ছেলে মেয়ে যারা বাংলাদেশি আছে এখানে, তারা এখানে শিক্ষিত, এবং সে বাংলাদেশের সাথে বাংলাদেশকে তারা মনে প্রাণে ভালোবাসে। তারা ডেফিনেটলি এই সময় আসবে, তারা ডিফারেন্ট প্রসেসের মাধ্যমে এটা অটোমেটিকলি সামনে চলে আসবে। এবং আমি যেটুকু জাস্ট বলতে চাই, এইটুকুই বলতে চাই যে আমরা মানুষ, আমরা এই শহরে বাস করি, আমরা বাঙালি। আমরা এমনি যতই ডিফারেন্স করি না কেন, আমরা সবাই সবাইকে ভালোবাসি। যে কোনো বাঙালিকে রাস্তায় দেখলে ডেফিনেটলি আমার মনে এটা আনন্দ লাগে যে একটা আরেকটা লোক থেকে এই লোকটাকে আমার শরীরের মধ্যে একটা ফিল থাকে যে আমি যদি পড়ে যাই এই লোকটা আমাকে ধরবে, সেই ফিলিং আমাদের আছে। এবং আমি আশা করব, আমি চিনি মোটামুটি অনেকের সাথে আমার পরিচয় আছে কমিউনিটির, আমি সম্পূর্ণ আশাবাদী। এবং আমি অনুরোধ করব যারা যে অর্গানাইজেশনে আছেন, আপনারা এটা ইউনাইটেড আমব্রেলা গড়ে তুলুন। এটাকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন নাম দিয়ে হোক বা যে নাম দিয়ে হোক, যেভাবেই হোক গড়ে তুলুন। আমরা এমপিপি হয়েছে, আমরা এমপি হবে, আমরা মিনিস্টার পাবো। এবং এইটা কোনো না, ওই কথার কথা না, এটা হবে। আমি এই আশাবাদ ব্যক্ত করি। এবং আমি মনে প্রাণে আমি আরেকটা কথা আপনাকে বলতে চাই যে আমি জীবনে অনেক কান্ট্রিতে ছিলাম। আমি এটা পার্সোনাল কথা বলতে চাই। অনেক কান্ট্রি, আমি জাপানে ছিলাম, আমি অনেক দেশে ছিলাম। একটা এভারেজ বাঙালি আইকিউ দুনিয়ার কোন দেশের মানুষের আইকিউ থেকে কম না। এবং বাঙালিরা করতে পারে না এমন কোনো কাজ নাই। আমরা ক্যাপেবল, কিন্তু অনলি থিং আমরা যদি সবাই একত্রে কাজ করি এবং এক প্ল্যাটফর্মে যদি আমরা আগাইতে পারি, ডেফিনেটলি
টরন্টোর বাঙালি কমিউনিটিও আগাবে। এবং এই যে দুর্যোগ সম্পূর্ণ সময়, যেটা ইতিহাসের একটা দুঃসময়, এই কোভিড এর যেটা হচ্ছে, আমি সবাইকে অনুরোধ করবো যে যে জায়গায় আছেন আশেপাশের লোককে সাহায্য করেন। সাহায্য শুধু পয়সার সাহায্য না, এখানে অনেক রকমের সাহায্য আছে। সবচেয়ে বড় সাহায্য হচ্ছে মেন্টাল সাহায্য। আপনি যদি একটা বন্ধুকে ফোন করে বলেন যে বন্ধু তুমি কেমন আছো, ভাই তুমি কেমন আছো, ওইটাতেও তার অনেকটুকু স্ট্রেস রিলিফ হবে। আমরা সবাইকে সাহায্য করি, সবার জন্য দোয়া করি, এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ, আশাব্যঞ্জক বক্তব্য রাখলেন। আমি মোহাম্মদ রেজাউর রহমান সাহেবের কথা মিলিয়ে তাল মিলিয়ে আমি কথাটা বলতে চাই যে সাপ্তাহিক নবদ্বীপ নিউজ এবং নবদ্বীপ টিভি এই ঐক্য গড়ার জন্য একটা বিশেষ ভূমিকা রাখবে। যদি আপনারা যারা এই অভিজ্ঞ আলোচক বৃন্দ যদি আমাদের সহযোগিতা চান বা আমাদেরকে পাশে রাখতে চান, আমরা বিরাট একটা অংশ ভূমিকা রাখতে পারি। মিডিয়া আপনারা জানেন একটা সমাজের আয়না স্বরূপ, দর্পণ স্বরূপ। অতএব আপনারা যদি আমাদেরকে ব্যবহার করতে চান, সাপ্তাহিক নবদ্বীপ নিউজ এবং নবদ্বীপ টিভিকে, আমরা এটা কৃতজ্ঞ ভরে আপনাদেরকে মনে রাখবো। আমি সর্বশেষ সবার কাছে, চার আলোচক বৃন্দর কাছে 30 সেকেন্ডে সর্বশেষ বক্তব্য রাখার জন্য, দীর্ঘায়িত না করে 30 সেকেন্ডে সমাপনী বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব। আজকের এই আলোচনার এবং আগামীতে কি এফেক্ট হতে পারে বা কিভাবে আমরা গড়তে পারি নতুন এই কমিউনিটি, সেই বিষয়ে 30 সেকেন্ডে প্রথমে আমি জনাব নওশাদ আলীকে অনুরোধ জানাবো 30 সেকেন্ডে আপনি সমাপনী বক্তব্য রাখবেন। বিভাজন থাকবেই, যুগে যুগে বিভাজন ছিল, বিভাজন থাকবে। বিভাজন থেকে আমাদেরকে মানে উঠে আসতে হবে ন্যূনতম ঐক্যের ভিত্তিতে, সততা, পরশ্রীকাতরতাকে বাদ দিয়ে নিজের স্বার্থ সিদ্ধির ঊর্ধ্বে উঠে আমাদেরকে কমিউনিটি বিনির্মাণে অন্যের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা প্রদর্শন করে এবং নতুন প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যেন সেই প্রত্যয় নিয়ে সবাই যেন আমাদের ফুট স্প্রিন্টটা আমাদের কমিউনিটিতে যেন ফেলি, এটাই আমার সবার কাছে আকুল আবেদন। ধন্যবাদ। এবার জনাব খুরশেদ খানের কাছে 30 সেকেন্ড। ধন্যবাদ। আমার আশাটুকু হচ্ছে আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা আছেন, ড্যানফোর্ড বেস থিঙ্কিং না হয়ে তাদের চিন্তা চেতনা যদি ড্যানফোর্ডের বাউন্ডারির বাহিরে মেইন স্ট্রিমের সাথে যদি একত্রতা করতে পারেন ওখানে পৌঁছার জন্য, তাহলে আমাদের মননশীলতা অনেক পরিবর্তন হবে। এবং আমাদের ভিতরে যে নেতৃত্বের জন্য আজকে ছোট ছোট সংগঠন একই উপজেলা পর্যায়ে যে নেতৃত্বের জন্য শুধুমাত্র ইগোর জন্যই আমাদের এখানে ডিভিশন হচ্ছে, দলাদলি হচ্ছে, কন্দল হচ্ছে, ঐক্যের বিনষ্ট হচ্ছে। এই ইগো থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি এবং আমাদের থিঙ্কিংটাকে যদি মেইন স্ট্রিমের সাথে আমরা একাত্মতা করতে পারি, ওইদিকে যেতে পারি, তাহলে আমাদের ভিতরে ঐক্যের এবং ভাতৃত্ববোধের সৃষ্টি হবে। ধন্যবাদ জনাব খুরশেদ খান। এবার জনাব আলম মোরাদ সাহেব। ধন্যবাদ মামুন ভাই। আজকের অনুষ্ঠানে যদি একটু লম্বা হয়ে গেছে, তারপরও আপনার আলোচনাই এটা অনেকের ধৈর্য হয়তো থাকবে না আমাদের এই বক্তব্য শোনার জন্য, কিন্তু রিয়েলিস্টিক্যালি যে আমাদের যে অ্যাসোসিয়েশন, আমাদের যে এখানকার কমিউনিটি, এটার সাথে যেহেতু বাংলাদেশের সাথে একটা সুন্দর মানে একটা ব্রিজের মতো, আমরা ইচ্ছা করলেও বাংলাদেশকে বলতে পারবো না। বাংলাদেশের ভালো মন্দে আমাদের অবশ্যই ভালো লাগে, যদি ভালো খারাপ যদি লাগে। আমার প্রশ্ন হলো যে এখানে যে কিভাবে আমাদের নেক্সট জেনারেশন এগিয়ে যেতে পারে, সেই জন্য কংক্রিট চিন্তা ভাবনা। খুরশিদ ভাই বললেন যে ড্যানফোর্ড আসলে কিন্তু এখন এটা স্প্রাইড আউট হচ্ছে। এখন রিসেন্টলিও আপনি দেখবেন রিয়েল এস্টেটের সুযোগে আমি দেখতেছি যে আপনার শুধু রেল, ড্যানফোর্ড একটা স্টার্ট ছিল, কোন একটা সময় একটাই বিল্ডিং ছিল 10 মেসি স্কোয়ার, ওখানেই বাংলাদেশি কয়েকজন আমরা ছিল, ওখান থেকে ওখানে অনুষ্ঠান করতাম, সেখানকার বেশ আজকে সেই 10 মেসি থেকে শুরু করে ওই ড্যানফোর্ড সৃষ্টি হয়েছে কিন্তু 2-3 জন লোকের ইনিশিয়েটিভ। ভাই আছে, তারপরে যারা প্রথম আসছেন ওখানে, ওই 10 মেসি থেকে আমরা মন্ট্রিয়াল থেকে আসছি 1989, তখন থেকে আস্তে আস্তে স্প্রেড আউট হয়েছে। লোক সংখ্যা যখন বাড়বে আস্তে আস্তে খুব
কমিউনিটি আস্তে আস্তে বাড়বে, এটার ভিতরে কোনো অসুবিধা নেই। কিন্তু যেই জিনিসটা আমি ভাবে বলতে আমাদের ইউনিটি যেন নষ্ট না হয়, সেখানকে আমার লক্ষ্য করতে হবে। আমার চিন্তা করতে হবে বৃহৎ স্বার্থ, বৃহৎ স্বার্থের জন্য আমাকে সেখানে দল না, সেখানে আমি ব্যক্তি না, আমার রাষ্ট্রের স্বার্থ, আমার দেশের স্বার্থ যেটা বেস্ট সেটাই আমাদের চিন্তা করতে হবে। সেখানে হয়তো আমার স্বার্থটা কিছু ব্যাঘাত হইতেই পারে, সেখানে হয়তো আমার মতের বিরোধী হইতে পারে, কিন্তু আমাকে এই যে অ্যাকসেপ্টেন্সের যেই আপনার ইয়েটা, মন মানসিকতা আমার থাকতে হবে যে হ্যাঁ ঠিক আছে। এখন বাংলাদেশের যেই আপনার ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা মাঝে মাঝে আমি দেখি যে কিভাবে ডেভেলপ হচ্ছে। ডেফিনেটলি সেটা আমাদের সুখকর একটা খবর, গ্রোয়িং। সেই জিনিসটা নিয়ে অনেক কান্ট্রি, ইন্টারন্যাশনাল কান্ট্রি আজকে ঈর্ষাপ্রাপ্ত হয়ে গেছি আমরা। এটাও দেখতেছি যে বাইরের অনেক লোকই হিংসা করবে, এটা বাস্তব। অনেক রাষ্ট্র আমাদের বিরুদ্ধে এখন লেগে থাকবে না, নিজেদের ভিতরে আমাদের গন্ডগোল লাগানোর ব্যবস্থা করবে। আমি রাজনৈতিক কর্মা যদি নাও যাই, তারপরও সতর্ক থাকতে হবে দেশের স্বার্থে। আমাদের অনেক সময় আছে কি নিজেরা ইউনিটি না থাকলে অন্যান্য লোক সেই সুযোগ করে দিবে, সেটা আমাদের দেশের স্বার্থে। অন্য লোকগুলি হয়তো ভাববেন যে দিস ইজ মাই ফ্রেন্ড, আপনি দিস ইজ নোবডিজ ফ্রেন্ড। আপনার কান্ট্রি ইজ আমাদের ফ্রেন্ড, আপনার কান্ট্রি যদি না আছে দ্যার ইজ নোবডি। তো এই ধন্যবাদ। থ্যাংক ইউ। সর্বশেষ আজকের এই অনুষ্ঠানের সর্বশেষ বক্তা আমি মনে করি তো মোহাম্মদ রেজাউর রহমান সাহেব 30 সেকেন্ডে শেষ করবেন। আমি বেশি বলবো না। মামুন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই এর জন্য, এবং যারা সবাই আজকে এখানে বক্তা, তার সবাই এত সুন্দর কথা বলছেন, তার সবাইকে আমার অন্তরে অন্তঃস্থ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং শেষ কথা যেটা বলতে চাচ্ছি যে আসুন আমরা শুরু করি আমাদের পরিবার থেকে, আমাদের সামাজিক মূল্যবোধ, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, সেটা আমাদের ঘরের থেকে সেটা শুরু করি। এবং ঘর থেকে বের হয়ে এখানে যত বাঙালি আছে সবাই আমরা ভাই, এখানে ধর্ম বর্ণ কোনো কিছু নাই। আমরা সবার জন্য আমরা সাহায্য করব, সবার কাজে আমরা এগিয়ে আসব, এবং সবাইকে আমরা সাহায্য করব। এবং যে মানুষের যে উন্নতি হয় সেটা বিভিন্ন মতবাদের, বিভিন্ন মানুষের চিন্তা শক্তিকে উন্মুক্ত করার জন্য। কাজে চিন্তা শক্তি উন্মুক্ত করা এবং চিন্তা শক্তির যে পার্থক্য, সেটা কখনো ডিস্ট্রাকটিভ না, সেটা কনস্ট্রাকটিভ। আমাদের সেই চিন্তাধারাকে আমরা সবাইকে ইজ্জত দিয়ে, আমার যদি পাশের লোককে আমি ইজ্জত দিতে পারি, ডেফিনেটলি আমিও ইজ্জত পাবো। কাজেই সামাজিকভাবে যে আওয়ামী লীগ করে, বিএনপি করে, সে হিন্দু সে মুসলিম, সেইটা আমরা ভাগাভাগি না করে আমরা সবাই মানুষ হিসাবে আমরা সবাইকে সাহায্য করি, আমাদের নিজেদের অস্তিত্বকে আমরা টিকিয়ে রাখি, আমাদের বাচ্চাদের প্রতি আমরা সময় দেই এবং আমরা তাদেরকে গড়ে তুলি। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ সকল আলোচক বৃন্দদের। আমরা সাপ্তাহিক নবদ্বীপ নিউজ ও নবদ্বীপ টিভির যেটা মনে করি সেটা হলো বাংলাদেশের কালচার বা বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতির উঠে এসে এই কমিউনিটিতে, কানাডার কমিউনিটিতে বা বাঙালি অধ্যুষিত কমিউনিটিতে আমরা ওই বাংলাদেশের রাজনৈতিক কালচারের ঊর্ধ্বে এসে যদি আমরা এখানকার রাজনীতিটা শিক্ষা নেই। যেমন একটি উদাহরণ, বাংলাদেশে দল বেঁধে ট্রাক ভরে ভাড়া করে লোক নিয়ে নেতা নির্বাচিত হয় এবং সেখানে কোনো মেধার যাচাই হয় না, কোনো কনসাসের যাচাই হয় না, জনমতেরকে তোয়াক্কা করা হয় না। আমি কোনো দলের পক্ষ নিয়ে বলতেছি না, এটাই বাস্তবতা। আমরা চাই সেটার উপরে এসে আমি যে স্থানে বাস করি কিচেনারিতে একটি ওয়াশরুম তৈরি করবে একটা গার্ডেনের মধ্যে, সেখানে তারা অনলাইনের মাধ্যমে কনসাস নিয়েছে, জনমত নিয়েছে যে এই বাথরুমটা করলে এই কমিউনিটি উপকৃত হবে না, এবং কনসাসের ভিত্তিতে সেই বাথরুমটা তৈরি করা হয়েছে। তাহলে আমরা কেন সেই বাংলাদেশের দিকে তাকিয়ে থাকি, বা বাংলাদেশে যেভাবে নেতা নির্বাচিত হয় সে থেকে বের হয়ে এসে আমরা কেন এই ছোট্ট কমিউনিটিতে সবার মতামত অনলাইনে হোক, যে কোনো কিছু আমরা যদি নেতা নির্বাচন করি বা কোনো কিছু করতে যাই, তাহলে সবার একটা মতামত আমরা অনলাইনে আছে, এখন তথ্য প্রযুক্তির এই যুগ, বিভিন্ন মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে যদি সকলের মতামত, বড় মতামত বা ছোট মতামতকে আমরা সম্মান প্রদর্শন করে যদি নেতা নির্বাচন করি, তাহলেই আমি মনে করি সাপ্তাহিক নবদ্বীপ বা নবদ্বীপ টিভি এই বিশ্বাসটা করে যে নেতা নির্বাচন করলে এবং দ্বন্দ্বটা কমিয়ে আনা যাবে। পরবর্তীতে আজকের যে আলোচনা আমার সত্যিকার অর্থে শেষ করতে ইচ্ছে হচ্ছে না, আরো দীর্ঘ করার ইচ্ছা আমার ছিল, তারপরেও সময় যেহেতু স্বল্পতা, আপনার শত ব্যস্ততার মাঝেও নবদ্বীপ টিভিকে আজকের এই বিজয় দিবসের আলোচনা
অংশগ্রহণ করেছেন। আগামী দিনে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানানোর আশা ব্যক্ত করে সবাই ভালো থাকেন, এই কোভিড-19 স্টে হোম এবং সুস্থ থাকেন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং এই সরকারের যে নির্দেশনাগুলো আছে, স্বাস্থ্যবিধি আছে, মেনে চলার দর্শকদের অনুরোধ জানিয়ে আজকের এই আলোচনা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আমি আহমেদ মামুন, নবদ্বীপ টিভি ও সাপ্তাহিক নবদ্বীপ নিউজের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আসসালামু মামুন, আলাইকুম। ধন্যবাদ নবদ্বীপ টিভি। আমি গাইব গাইব বিজয়ের গান, ওরা আসবে চুপি চুপি।